আজকে যেটা দেখবো সেটা হচ্ছে অফ পেজ এসইওর মধ্যে অ্যাঙ্কর টেক্সটের প্ল্যানিং, লিঙ্ক বিল্ডিং এর প্ল্যানিং, আর হচ্ছে কমেন্ট ব্যাকলিঙ্ক, প্রোফাইল ব্যাকলিঙ্ক, সোশ্যাল ব্যাকলিঙ্ক। সত্য কথা বলতে গেলে কমেন্ট ব্যাকলিঙ্ক, প্রোফাইল ব্যাকলিঙ্ক এই দুইটা কমেন্ট ব্যাকলিঙ্ক আর হচ্ছে প্রোফাইল ব্যাকলিঙ্ক এখন আর এসইওতে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করার জন্য তেমন কোনোই বেনিফিটেড বা অ্যাডভান্টেজ কিছুই দেয় না। মানে কমেন্ট ব্যাকলিঙ্ক করে বা প্রোফাইল ব্যাকলিঙ্ক করে আসলে ওয়েবসাইট একটা সময় র্যাঙ্ক করতে এখন আর করে না এগুলো। মানে ট্রেন্ডই নাই এখন আর এই টেকনিকগুলো অ্যাকচুয়ালি। যাবো ওইখানে পরে, আগে আমরা কিছু থিওরি জানি। অফ পেজ আসলে কি আগে সেটা হচ্ছে কথা। অফ পেজ এসইওটা কি? অন পেজ এসইওতে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে এন্ট্রি নিয়ে ঢুকে তারপরে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের কন্টেন্টের অপটিমাইজেশনের কাজগুলো করতাম। তো অফ পেজ এসইওটা হচ্ছে তার উল্টা। ব্যাপারটা হচ্ছে আমাদের অফ পেজ এসইও করতে গেলে ওয়েবসাইটের ব্যাক এন্ডে আমাদের যাওয়ার কোনো দরকার নাই, আমরা বাইরে থেকেই করতে পারি। তো অফ পেজের যদি বলি যে এটাকে একটু সহজভাবে যদি বলি কি হতে পারে বা কি জিনিস এটা অ্যাকচুয়ালি অফ পেজ এসইও, এটাকে যদি আরেকটা নামে পরিচিত করি সেটা হচ্ছে যে আনঅফিসিয়ালি, সেটা হচ্ছে যে রেফারেন্স। ঠিক আছে, এটা হচ্ছে অন কাইন্ড অফ রেফারেন্স। আচ্ছা, রেফারেন্সটা কিসের রেফারেন্স? রেফারেন্সটা হচ্ছে একটা ওয়েবসাইটের কোনো একটা কন্টেন্ট থেকে অন্য কোনো একটা ওয়েবসাইটের কোনো একটা কন্টেন্টের ইউআরএল বা লিঙ্ককে রেফার করা বা রেফারেন্স দেওয়া। এবং এই রেফারেন্সটা যেভাবে হবে সেটা হচ্ছে রিলেভেন্স হবে, রিলেটেড হবে, সিমিলার হবে। যেমন আমি যদি সাপোজ কফি মেশিন নিয়ে কাজ করি, আমার ওয়েবসাইট কফি মেশিন নিয়ে কাজ করে, আমি যদি আমার এই কফি মেকার নিয়ে বা কফি মেশিন নিয়ে আমি যদি কোনো একটা কন্টেন্ট বানাই বা একটা আর্টিকেল লিখি, এই আর্টিকেলের জন্যে আমার একটা রেফারেন্স দরকার পড়বে। রেফারেন্স দরকার পড়ার সাপেক্ষে যখন আমি রেফারেন্স নিতে যাব, আমি এমন একটা ওয়েবসাইটের কাছ থেকেই রেফারেন্স নিব যে ওয়েবসাইটটা কিনা কফি নিয়েই কথা বলে, অন্য কিছু না। কফি রিলেটেড কন্টেন্ট থেকে আমাকে নিতে হবে বা রেফারেন্স নিতে হবে। রেফারেন্সটা এখন কেন দরকার? আমি মনে হয় একদম প্রথম দিকে একবার আপনাদের সাথে একটা গল্প করছিলাম যে কেউ যদি এসে আপনারা বলে যে রবিন ভাই কেমন ক্লাস নেয়, হুট করে একজন দাঁড়ায় বললো ভালো নেয়, ভালো নেয়, খুব ভালো নেয়, খুব ভালো নেয়। এখন নিজের প্রোডাক্টকে নিজে ভালো বলবেন এটা অস্বাভাবিক কিছু না। এখন আপনাকে মানুষ তো ভালো বলতে হবে। এখন মানুষ হিসাব থেকে দিয়ে আমরা একটা এক্সাম্পল টানতেছি জাস্ট, আর কিছু না। ব্যাপারটা মূলত যাচ্ছে হচ্ছে ওয়েবসাইট পারপাসে যে আপনি আপনার ওয়েবসাইটের প্রোডাক্টগুলোকে বা আপনি আপনার ওয়েবসাইটগুলোকে ভালো বলছেন, কিন্তু আপনার সাথেই আপনি যে বিজনেসটা করতেছেন, যে আপনি কিনা আপনার কম্পিটিটর হইতে পারতো বা আপনার সিমিলার বিজনেস করে এমন কোনো ব্যক্তি বা ওয়েবসাইট যদি আপনাকে বলে যে হ্যাঁ আমিও কফির বিজনেস করি, উনিও কফির বিজনেস করে, বাট ওনার কফিটা ভালো, আমারটাও ভালো বাট ওনারটাও ভালো, এটা একটা রেফারেন্স। এখন এই যে আমাদের এসিও করার মাধ্যমে একটা ওয়েবসাইটকে আমরা র্যাঙ্ক করতে চাচ্ছি বা র্যাঙ্ক করে করার ট্রাই করি, আমরা যে অন পেজ এসিও করে আসছি, এই অন পেজ এসিও থ্রুতে আমরা খুব বেশি গেলে একদম ফুল অ্যাডভান্স যদি কাজও করি, তারপর আমরা 60%-এর মতো পাই। বাট এই বাকি 40% যেটা আপনার একটা কন্টেন্টকে র্যাঙ্কিংয়ের জন্য গ্যাপ করে দিল, একটা গ্যাপ ক্রিয়েট করে দিল, এই 40% রিকভার করার জন্য, যেটা কিনা আপনাকে র্যাঙ্ক করতে হেল্প করবে, সেটার জন্য আমার অফ পেজ এসইও করতে হবে। অনেকে এই অফ পেজ এসিও না বলে, অফ পেজ এসিও না বলে এটাকে ব্যাকলিংক অথবা আহ, অথবা লিঙ্ক বিল্ডিংও বলে। অনেকে লিঙ্ক বিল্ডিং বলে।
এখন এই কথাগুলো অনেকে বলতে কারা বলে? মার্কেট প্লেসের যারা বায়ার থাকে তারা বলে। কেউ কেউ বলতে পারে যে আমার লিঙ্ক বিল্ডিং এক্সপার্ট প্রয়োজন। দ্যাট মিনস তার অফ পেজ এসইওর কাজ দরকার, তার কোনো একটা কন্টেন্টে ব্যাকলিঙ্ক দরকার, দ্যাট মিনস তার অফ পেজ এসইওর কাজ দরকার। আচ্ছা, তো অফ পেজ এসইও করার জন্য অনেকগুলো টেকনিক আছে, অনেকগুলো মেথড আছে। প্রত্যেকটা মেথডই যে আপনাকে করতে হবে এমন না। হ্যাঁ, লাইক দ্যাট এক্সাম্পলসে যে অফ পেজ এসইওর মধ্যে ধরেন আমাদের মডিউল ওয়াইজে যদি আমি কথা বলি, ধরেন আমাদের ব্লক কমেন্টিং আছে। হ্যাঁ, সরি, ব্লক কমেন্টিং, ব্লক কেন, ব্লক কমেন্টিং আছে। তারপরে সাপোজ ধরেন ওয়েব 2.0 আছে, বা আমার হচ্ছে স্লাইড শেয়ার আছে, সাপোজ স্লাইড শেয়ার আছে, বা আমার হচ্ছে পিডিএফ সাবমিশন আছে। পিডিএফ সাবমিশন, ব্লক কমেন্টিং, ওয়েব 2.0, স্লাইড শেয়ার, এগুলো করে হচ্ছে আমরা অফ পেজ এসইওর কাজ করতে পারি, বা লিঙ্ক বিল্ডিং করতে পারি, ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারি একটা কন্টেন্টের এগেনস্টে। কিন্তু এই যে এতগুলা মেথডে ব্যাকলিঙ্ক করা যায়, এতগুলা মেথড আছে বলে যে আপনাকে সবগুলা মেথডই টাচ করতে হবে একটা কন্টেন্টকে র্যাঙ্ক করার জন্য, ব্যাপারটা এমন না। আপনি ধরেন ওয়েব 2.0 করলেন, আপনি পিডিএফ সাবমিশন করলেন, স্লাইড শেয়ার করলেন, 3টা কাজ করলেন সাপোজ আপনার একটা কন্টেন্টের জন্য। 3টা সাবমিট করার পর আমাদের যেহেতু অন পেজটা আমরা ইনস্ট্যান্ট দেখি, বা কি হচ্ছে বা রেজাল্ট কি হচ্ছে আমরা এটা ইনস্ট্যান্ট দেখতে পাই। অফ পেজের ক্ষেত্রে এটা একদম উল্টা, এটা ইনস্ট্যান্ট কিছু হয় না। আমাকে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ওয়েট করতে হবে, তারপরে আমি একটা রেজাল্ট পাবো। সো ধরে নেন যে 7 দিন। হ্যাঁ, 7 দিন আপনি ধরে নিলেন যে ইন্ডেক্সিং করবে ব্যাকলিঙ্কগুলো গুগল, তারপরে আপনাকে রিপোর্ট আসবে। তো 7 দিন পর বা 14 দিন পর মনে করেন ওয়েব 2.0, স্লাইড শেয়ার, পিডিএফ সাবমিশন, 3টা করছেন। 7 দিন পর রিপোর্ট যেটা পাবো সেই অনুসারে আমি একটা ডিসিশন নিতে পারি যে আমার এই কন্টেন্টটাতে র্যাঙ্ক করার ক্ষেত্রে আহ, কোন টাইপের অফ পেজ এসিওটা বা কোন মেথডের অফ পেজ এসিওটা বেশি হেল্প করতেছে। যদি আপনি দেখেন যে শুধুমাত্র ওয়েব 2.0 আপনাকে র্যাঙ্কিংয়ের দিকে তা প্রায় ম্যাক্সিমাম পার্সেন্টেজটা দিচ্ছে, প্রোভাইড করতেছে, বাকিরা আছে দিচ্ছে, বাট ম্যাক্সিমামটা ওয়েব 2.0 আপনাকে প্রোভাইড করতেছে। এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি বা আমার রিসার্চ, সেটা হচ্ছে যে তখন আপনি ওয়েব 2.0টার প্রতি বেশি টার্গেট দেন, অন্যগুলো ভুলে যান, কজ অফ ওইটাই আপনাকে র্যাঙ্কিংয়ের জন্য অনেক বেশি আগায় দিবে। সবগুলোর পিছনে আপনার একটা সাইট, আমি এই যে কথাটা বললাম এটা ওভারঅল একটা সাইটকে র্যাঙ্ক করানোর চিন্তা করতেছেন, যদি ফুল প্রজেক্ট নিছেন আপনাকে হচ্ছে টোটালি হচ্ছে র্যাঙ্ক করে দিতে হবে। তখন আপনি তো সব করা সম্ভব না, সব মেথড করা অ্যাপ্লাই করা সম্ভব না, 2-4টা অ্যাপ্লাই করে দেখবো কোনটা আমার সাইটের র্যাঙ্কিংয়ের জন্য হেল্প করতেছে, কন্টেন্টের জন্য বেটার একটা অ্যাডভান্টেজ দিতেছে, ওইটার উপরেই ফোকাস করে সাইটকে আমরা র্যাঙ্কিংয়ের জন্য আগায় নিয়ে যাব। তার মানে এইটা না যে আশেপাশের কিছু রাখবো না। ব্যাকআপ বলতে একটা জিনিস আছে, ব্যাকআপ বলতে এই জিনিসটা আপনাকে রাখতে হবে। এর বাইরে আহ, বলতে পারেন যে ঠিক আছে, ম্যাক্সিমামটা এটার উপর আমি প্রায়োরিটি দিলাম। তো আবার শিখতেও হবে সবগুলাই। কেন? আপনাকে যদি ক্লায়েন্ট এসে স্পেসিফিক মেথডের কোনো একটা ব্যাকলিঙ্ক বা অফ পেজ এসিও করে দিতে বলে, লাইক দ্যাট, সে আপনাকে বললো যে আমাকে আমাকে 100টা ব্লক কমেন্টিং করতে হবে। ধরেন আপনি জানেন অ্যাজ অ্যান এক্সপার্ট, আপনি জানেন ব্লক কমেন্টিং আপনার হচ্ছে এখানে অ্যাডভান্টেজ কিছু দিচ্ছে না র্যাঙ্কিংয়ের জন্য, বাট আপনার ক্লায়েন্ট দরকার, ক্লায়েন্ট এসে বললো যে হ্যাঁ আমার ব্লক কমেন্ট লাগবে, তো ডেফিনেটলি আপনাকে কাজের পারপাসে করে দিতে হবে। ক্লায়েন্ট বলছে, এখন র্যাঙ্ক হইলো কি হইলো না সেটা তো ক্লায়েন্ট আপনাকে বলে নাই। অনলাইনে 2 টাইপের কাজ হয়, একটা হচ্ছে আমাকে করে দেন, কি হইলো না হইলো এটা আমি বুঝবো, বাট আমাকে করে দেন। আরেকটা হচ্ছে আপনি কি করবেন আমি জানি না, বাট আমার পজিশন চাই। কথা কিন্তু 2 রকম। তো ক্লায়েন্ট যদি এসে আপনাকে বলে যে আমার 10টা ওয়েব 2.0 লাগবে, করে দেন, করে দেন,
তাতে তার কি বেনিফিট হইলো কি হইলো না আপনার তো দেখার দরকার নাই। তা সে তার হাই ডিএপিএ সাইট থেকে ধরেন আপনার ওয়েব 2.0 চাইছে, আপনি করে দিয়েছেন, দ্যাটস ইট। সো এই যে টুকরো টুকরো কাজ, এই কাজগুলোর জন্য অ্যাকচুয়ালি আমাদের যতগুলো মোটামুটি মেথড আছে এগুলো জানতে হবে। তো আগে শুরু যদিও মেথড নাই, বাট জানার পারপাসে হচ্ছে আমরা জেনে রাখি, ঠিক আছে? আজকে যে যাবেন এই জীবনে সব থেকে বড় লস খাবেন এই ক্লাস থেকে। এখন এই যে আস্তে আস্তে কথা বলতেছি, একটু বড় জায়গা মতো নিয়ে যাব, তখন যে মিসিং করবেন তখন বুঝবেন। আচ্ছা, আমরা কিভাবে করতে পারি একটা অফ পেজের জন্য যে এখানে যাই যেটা আসছে, ফার্স্ট অফ হচ্ছে অ্যাঙ্কর টেক্সট প্ল্যানিং, ঠিক আছে? এই অ্যাঙ্কর টেক্সট প্ল্যানিংটা সব জায়গাতে দরকার হয় না, মানে সব মেথডের ব্লক কমেন্টের জন্য যে দরকার এটা না। যেমন প্রোফাইল ব্যাকলিং এর জন্য অ্যাঙ্কর টেক্সটের আহামরি কোনো দরকার নাই, ঠিক আছে? বাট আমরা চাইলে হচ্ছে ব্লক কমেন্টের মধ্যে করতে পারি। দেন ওয়েব 2.0 আমাদের অ্যাঙ্কর টেক্সটের প্ল্যানিং দরকার আছে, গেস্ট পোস্টিংয়ে স্লাইড শেয়ারে দরকার নাই, পিডিএফ সাবমিশন দরকার নাই, অ্যাঙ্কর টেক্সটের দরকার নাই খুব বেশি একটা। লাইক দ্যাট ওয়েব 2.0 তো দরকার আছে, গভর্নমেন্টের ইডিউ টাইপের ব্যাকলিংকের দরকার আছে, আর্টিকেল সাবমিশনে হচ্ছে আমাদের অ্যাঙ্কর টেক্সটের দরকার আছে। এখন অ্যাঙ্কর টেক্সটটা কি আশা করি আপনারা জানেন, জানেন না অ্যাঙ্কর টেক্সট কি? জানেন না কে? এখানে এমন কেউ আছেন যে জানেন না অ্যাঙ্কর টেক্সট অ্যাকচুয়ালি কি? হ্যাঁ আমি জানি। বলেন তো অ্যাঙ্কর টেক্সট কি? আমি জানি না ভাইয়া। আচ্ছা, এটা জানি না। আপনি জানেন না, জানেন কে বলেন এখন অ্যাঙ্কর টেক্সট কি, এটা জানেন কে? আমি শিখাইছি, আমি বলছি অন পেজ এসইওতে যখন আমরা কন্টেন্ট অপটিমাইজ করতে গেছি। অ্যাঙ্কর টেস্টটা হলো ভাইয়া ওই কোন একটা লিঙ্ক ওইখানে এসে হচ্ছে মানে লিঙ্কটা তৈরি করে দেয়, কোন একটা হচ্ছে স্পেসিফিক একটা ওয়ার্ড বা কোন একটা জিনিস ওইখানে সিলেক্ট করে তারপর এমন একটা লিঙ্ক সিলেক্ট করা যে হ্যাঁ ওই লিঙ্কটা ওই বিষয়ের উপরে কথাবার্তা বলতেছে, তখন ওইখানে এসে লিঙ্কটা সিলেক্ট করে দেওয়াটা আসলে একটা অ্যাঙ্কর টেক্সট। আচ্ছা, দেখেন একটু, এই যে আমি যে কন্টেন্টটা পড়তে আসছি এখানে, এই কন্টেন্টটা দেখে যে একটু তাকান, এই জায়গার মধ্যে টু কিপ দ্য নিউট্রিশন ব্যালেন্স অফ অরেঞ্জ, এতটুকু টেক্সটটা যদি আমি দেখি বা এই সেন্টেন্সটার দিকে যে একটু তাকাই, এই সেন্টেন্সটার মধ্যে নর্মালি অন্যান্য জায়গাতে যদি আমি কার্সরকে নিয়ে যাই, কার্সরটা দেখেন আই বাটন হিসাবে শো হচ্ছে, ঠিক আছে? যে আই বাটন, কিন্তু এই যে এখানে হালকা একটু কালার করা, এখানে এই নিউট্রিশন ব্যালেন্স, এখানে কার্সন নিলে নর্মালি হচ্ছে নীল ব্লু কালারের আছে, আমরা এখানে কার্সন নিলে হচ্ছে এটা হ্যান্ড হয়ে যাচ্ছে। এই যতটুকু টেক্সট নিউট্রিশন ব্যালেন্স, এটা এখানে অন্যান্য জায়গাতে আই বাটন, এখানে হ্যান্ড হচ্ছে, তার কারণ কি? কারণ হচ্ছে হয়তো বা এই নিউট্রিশন ব্যালেন্সের মধ্যে কোনো না কোনো একটা লিঙ্ক প্রোভাইড করা আছে, এটা যে কোনো লিঙ্কই হোক, কি লিঙ্ক সেটা পরে, বাট কোনো না কোনো একটা লিঙ্ক প্রোভাইড করা আছে। এখন এই যে লিঙ্কটা কতটুক টেক্সটকে সিলেক্ট করে প্রোভাইড করা হইল? শুধুমাত্র নিউট্রিশন ব্যালেন্স। আবার দ্বিতীয় প্যারাগ্রাফের মধ্যে দেখেন এখানে অরেঞ্জ জুস নামে যে টেক্সটটা, দুইটা টেক্সটের ওয়ার্ডের মধ্যে হচ্ছে সিলেক্ট করে করা হয়েছে, দুইটার মধ্যে অরেঞ্জ জুস। যতটুকু টেক্সট সিলেক্ট করে ওই টেক্সটের মধ্যে বা যতটুকু টেক্সটের মধ্যে অন্য কোনো একটা লিঙ্কে হাইপার লিঙ্ক করে বা এন্ট্রি দিয়ে দেওয়া হয়, একটা লিঙ্কে অ্যাটাচড করে দেওয়া হয়, যে টেক্সটকে সিলেক্ট করে যতটুকু টেক্সটের মধ্যে হচ্ছে এন্ট্রি দেওয়া হয় বা ইনপুট করা হয়, ওই ততটুকু টেক্সটকেই বলা হয় অ্যাঙ্কর টেক্সট, ঠিক আছে? তো অ্যাঙ্কর টেক্সটের প্ল্যানিংটা আপনার কেন দরকার ব্যাকলিংকের দিকে? অ্যাঙ্কর টেক্সটের ভূমিকা কি, ইম্পর্টেন্সি কি অলরেডি বলছি, আরেকবার রিক্যাপ করে যাই। অ্যাজ এ হিউম্যান হিসাবে যদি আমি কন্টেন্ট পড়তে আসি, এই অ্যাঙ্কর টেক্সট দেখে, যেখানে অরেঞ্জ জুস নামে অ্যাঙ্কর টেক্সট করছে, এটা দেখে এখানে যদি কোনো লিঙ্ক আছে, আমি এতটুকু বুঝবো অ্যাজ এ হিউম্যান হিসেবে যে হ্যাঁ, এটার মধ্যে যে লিঙ্কই থাকুক না কেন, ওই লিঙ্কে অরেঞ্জ জুস নিয়ে কথা বলা হয়েছে। বা নিউট্রিশন ব্যালেন্স নামক যে শব্দটার মধ্যে হচ্ছে অ্যাঙ্কর টেক্সট করা হয়েছে, এই নিউট্রিশন ব্যালেন্সের মধ্যে একটা যেহেতু একটা লিঙ্ক অ্যাড করা হয়েছে, তার মানে আমি যদি নিউট্রিশন ব্যালেন্সে ক্লিক করে অন্য কোনো কন্টেন্ট বা লিঙ্কে যাই, সেখানে ডেফিনেটলি নিউট্রিশন ব্যালেন্স নিয়েই কোনো না কোনো একটা টপিক নিয়ে কথা বলছে, রিলেভেন্সে। এটা হিউম্যান থ্রোতে আমরা ইউজাররা বুঝি।
এটা একটা ইম্পর্টেন্স যে ইউজারকে আমি বুঝাইতে পারতেছি যে অ্যাকচুয়ালি এই লিঙ্কে যদি যায় সে অ্যাকচুয়ালি কিসের ইনফরমেশন পাইতে পারে। দ্বিতীয়ত হচ্ছে গুগল। গুগল যখন আমাদের এই ওয়েবসাইটের এই পেজটাকে ক্রাউল করার জন্য আসবে, সে এসে দেখবে যে এই টেক্সটের প্যারাগ্রাফের মধ্যে নিউট্রিশন ব্যালেন্স নামক জায়গাটাতে অ্যাঙ্কর টেক্সট করা আছে। তো কোথায় অ্যাঙ্কর টেক্সট করা আছে গুগল এটাও দেখবে যে এখানে যে অ্যাঙ্কর টেক্সট করা হইলো কোন লিঙ্কে অ্যাঙ্কর টেক্সট করা হইলো। যে লিঙ্কে অ্যাঙ্কর টেক্সট করা হয়েছে ওই লিঙ্কটা, যেমন আমি যদি নিউট্রিশন ব্যালেন্সে ক্লিক করি, এইখানে এই একটা লিঙ্ক healthline.com-কে একটা এক্সটার্নাল লিঙ্ক করা হয়েছে। তার মানে গুগল যদি আমার এই ওয়েবসাইটে আসে, এসে আমার এটাকে ক্রাউল করে এবং এসে দেখতেছে নিউট্রিশন ব্যালেন্সের মধ্যে একটা লিঙ্ক আছে, কাকে গেছে? healthline.com-এর একটা ব্যালেন্স ডায়েটের মধ্যে একটা কন্টেন্ট গেছে। তার মানে গুগল চিন্তা করতেছে এই যে হেলথলাইন.কমের এই যে ইউআরএলটা, এই ইউআরএলটা ডেফিনেটলি র্যাঙ্কিংয়ের জন্য চিন্তা হবে, বা এই ব্যক্তিও চিন্তা করতেছে র্যাঙ্কিং করার জন্য এটা, বা র্যাঙ্কিং আছে হোয়াট এভার। বাট যখন এই ইউআরএলটা একটা অ্যাঙ্কর টেক্সটের এগেনস্টে আসছে একটা এক্সটার্নাল লিঙ্ক হিসাবে, গুগল চিন্তা করতেছে যে এই ইউআরএলটা মনে হয় এই অ্যাঙ্কর টেক্সটের সাথে রিলেটেড এবং এইটাকে অ্যাজ এ কিওয়ার্ড হিসাবে কাউন্ট করে একে র্যাঙ্কিংয়ের জন্য এই কন্টেন্টটাকে এই নিউট্রিশন ব্যালেন্স নামক কিওয়ার্ডের জন্য র্যাঙ্কিং দেওয়া যায় কি যায় না। এই থিঙ্কিংটা গুগল তখন করে। গুগল করে বলতে গুগলের অ্যালগোরিদম এই চিন্তাটা করে। এটা হচ্ছে মূলত দুই দিক থেকে অ্যাঙ্কর টেক্সটের ভূমিকা। ঠিক আছে, এটার প্ল্যানিংটা এই জন্য দরকার যে আমি যে থার্ড পার্টি কোনো একটা সাইট, যেমন আমি যদি হেলথ লাইনের হয়ে কথা বলতাম তাহলে হেলথ লাইন কই থেকে ব্যাকলিং পাইছে? এখান থেকে ব্যাকলিং পাইছে। ঠিক আছে, এখন হেলথ লাইনের অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে সে এই ইউআরএল এর জন্য সে একটা কিওয়ার্ড থ্রোতে একটা স্পেসিফিক একটা ভালো পজিটিভ বা রিলেভেন্ট একটা কিওয়ার্ড থেকে থ্রোতে একটা লিঙ্ক পাইছে অ্যাজ অ্যাঙ্কর টেক্সট হিসাবে। দ্যাট মিনস গুগল এই টেক্সটটাকে, এই নিউট্রিশন ব্যালেন্স টেক্সটটাকে এই ইউআরএল এর এগেনস্টে একটা কিওয়ার্ড হিসাবে কাউন্ট করবে। প্ল্যানিংটা এই জন্যই দরকার যেহেতু আমরা একটা স্পেসিফিক কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক চাই। সেটার জন্যই আমরা ফোকাস কিওয়ার্ড হিসাবে ইউএসটিসিওতে কাজ করেছি, আমরা আমাদের কন্টেন্টে কাজ করছি। ফাইন, বাকি যে 40% অফ পেজের কাজ থেকে থাকে ওইটাকেও আমাকে গুগলকে বুঝাইতে হবে রেফারেন্সের মাধ্যমে যে হ্যাঁ এই কন্টেন্ট এটার জন্য যায়, এই কন্টেন্টটা এই কিওয়ার্ডের জন্য বেস্ট, বা এই কন্টেন্টটা আসলে এই টপিক নিয়ে লিখছে। এখন টপিক বলতেই তো সেই কিওয়ার্ডটাই। আমি যদি গুগলকে এটা বলি যে হ্যাঁ healthline.com-এর এই যে কন্টেন্টটা আছে বা এই যে ইউআরএলটা দেখতেছো, এই ইউআরএল এর এগেইনস্টে যে কন্টেন্টটা আসছে এই কন্টেন্টটা হচ্ছে নিউট্রিশন ব্যালেন্স নিয়ে লিখছে, আমি কিন্তু এই কিওয়ার্ডের থ্রুতে অলরেডি হেলথলাইনকে একটা রেফার করে দিছি। এটা অ্যাকচুয়ালি অফ পেজ এসইওর কাজ বা অফ পেজ এসইও। বুঝেন নাই কে কে তারা বলেন, আর কোশ্চেন থাকলে বলেন। আশা করি না এমন কোনো বান্দা এখানে থাকার কথা যে বুঝে বুঝতে নেই। পারছি, কিন্তু একটা কোশ্চেন আছে। বলেন। ভাই কোশ্চেনটা হচ্ছে, মানে আমার তো ওয়েবসাইট থাকবে, কিন্তু এটা তো অন্য একটা ওয়েবসাইট রেফারেন্স করবে, কিন্তু আমি কিভাবে অন্য ওয়েবসাইটে গিয়ে রেফারেন্সটা করব? সেটাই তো আমরা শিখবো, মেথডগুলা কিভাবে যে করবো, তাদের কাছ থেকে যে নিয়ে আসবো। আমরা শুধু বুঝলাম যে অ্যাকচুয়ালি অফ পেজটা কি। এখন ব্যাকলিংক আমি অন্য সাইট থেকে কেমনে আসবো বা নিয়ে আসবো আমার সাইটের কন্টেন্টের জন্য, এটাই আমরা দেখবো। লিঙ্ক বিল্ডিং, অ্যাঙ্কর টেক্সট প্ল্যানিং। লিঙ্ক বিল্ডিং প্ল্যানিং যদি বলি, যে লিঙ্ক বিল্ডিং প্ল্যানিং আমি অলরেডি বলে দিয়েছি যে 4-5টা কন্টেন্ট স্টাইলে করবেন, করার পর একবার আমরা একটা চেকে রাখবো, তারপর একটা প্ল্যানে যাব যে হ্যাঁ আমার এখন ওয়েব 2.0 এতগুলা করলে আমার জন্য বেটার। আশেপাশে আমি স্লাইড শেয়ার, পিডিএফ সাবমিশন, ব্লগ কমেন্টগুলোকে একটা রেশিওতে রাখতে পারি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি লিঙ্ক বিল্ডিং এর প্ল্যানিং, যে আমি যে কন্টেন্টটাকে র্যাঙ্ক করব আমার কম্পিটিটররা কিভাবে কি করছে। এখন আসেন মেথডগুলোর মধ্যে সব থেকে বড় মেথড যেটা, এগুলা হচ্ছে মুখস্থ মেথড, যে ব্লগ কমেন্টিং, ওয়েব 2.0, স্লাইড শেয়ার, পিডিএফ সাবমিশন, গেস্ট পোস্টিং, এগুলো কমন জিনিস, এগুলো কমন জায়গায় সব জায়গাতে হচ্ছে প্যান 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 করে। প্যান প্যান করে না যে জায়গাতে ম্যাক্সিমাম মানুষজন, সেটা হচ্ছে কম্পিটিটর ব্যাকলিংস নিয়ে। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া এটা। ব্যাকলিংকের থ্রুতে যখন আমরা, যেহেতু আমার র্যাঙ্কিং লাগবে, কষ্ট অনেক বেশি লিঙ্ক বিল্ডিংয়ে, সো কম্পিটিটরের ব্যাকলিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য।
কি সেই কম্পিটিটর ব্যাকলিংক? এই কম্পিটিটর ব্যাকলিংক করতে গিয়ে আরেকটা নাম এটার সাথে জড়িত হয়, সেটা হচ্ছে স্কাই স্ক্র্যাপার। আমি জাস্ট হালকা কিছু বলবো এটাতে, স্কাই স্ক্র্যাপার নিয়ে ইন ডিটেলে যাব না। কম্পিটিটর ব্যাকলিংক হচ্ছে আমি যে কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতে চাচ্ছি, ডেফিনেটলি আমার আগে থেকেই হচ্ছে সেই কিওয়ার্ড নিয়ে পিপলরা র্যাঙ্ক করে আছে। মনে করেন আমি ধরে নিলাম যে আমি একটা কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক চাচ্ছি, কিওয়ার্ডটা হচ্ছে টপ 10 ইন্ডিয়ান ইউনিভার্সিটি। আমি এটা নিয়ে একটা কন্টেন্ট লিখব যে ইন্ডিয়াতে টপ 10 ইউনিভার্সিটি নিয়ে আমি একটা রিপোর্ট লিখব বা আমি লিখব, কন্টেন্ট লিখব। ডেফিনেটলি এই কিওয়ার্ডটা নিয়ে যদি র্যাঙ্ক করতে চাই আমি আমার কন্টেন্টে কাজ করার জন্য, সো অন পেজ আমি করলাম, কন্টেন্ট লিখলাম, খুবই ভালো কথা, ওইদিকে সব পারফেক্ট। কিন্তু এখন আহ, এই যে কাজগুলো করতেছি, কাজগুলো করতে গিয়ে তো আমার কম্পিটিটরদের অ্যানালাইসিস করছি, কিন্তু অ্যানালাইসিস করছি কিসের? অ্যানালাইসিস করছি হচ্ছে এই কিওয়ার্ড থ্রুতে যারা অলরেডি র্যাঙ্ক করতেছে, এই যে এই ব্যক্তিগুলো র্যাঙ্ক করতেছে, এরা কত ওয়ার্ডের কন্টেন্ট লিখছে এটা আমরা বের করলাম। এটার জন্য যদি আমার আলাদা করে অ্যাঙ্কর জেসনেলি দিতে হয় সেটাও ক্রিয়েট করলাম, দিলাম। টাইটেল কি, মেটা ডেসক্রিপশন কি আমার কম্পিটিটররা লিখছে সেগুলোকে ক্যাপচার করে আমি আমার নিজের মতো করে ক্লাস্টারিং করে বানাইলাম, ফাইন। কিন্তু কথা হচ্ছে এই কম্পিটিটররা তো কোনো না কোনো একটা ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক নিয়ে আসছে। প্রথম টার্গেটটা করা উচিত এটাতে, যে ধরে নেন যে আমি যদি দেখি যে এই কিওয়ার্ডের জন্য আমি যদি খুব বেশি চেষ্টা করি, দেখতেছি এই এক ওয়েবসাইটটাকে topuniversities.com, এই ওয়েবসাইটটাকে এখান থেকে ফাইট করে এর পজিশন হোল্ড করা যাবে, এর অন্যান্য দিক থেকে লাইগেন্স আপনি পাইছেন। এখন যেটা দেখার নিয়ম সেটা হচ্ছে এই ব্যক্তি ব্যাকলিঙ্ক পাইছে কতগুলা, বা কতগুলা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে এখানে বসে আছে, কি টাইপের ব্যাকলিঙ্ক করলো, কোন কোন সাইট থেকে ব্যাকলিঙ্ক করলো, সে যে সকল সাইট থেকে ব্যাকলিঙ্ক করলো তাদের কি কন্ডিশন, তাদের কতটা পাওয়ার হইতে পারে বা কতটা পাওয়ার থাকতে পারে ওই ব্যাকলিঙ্কগুলার, এবং তাইলে এখন আমাকে কতটা পাওয়ারেবল ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা উচিত, যার ফলে হচ্ছে গুগল আমাকে এখানে পজিশন দিতে বাধ্য হবে। এটাকে অ্যানালাইসিসটাকে টোটাল কম্পিটিটর ব্যাকলিঙ্কস অ্যানালাইসিস বলে। ইউআরএলটাকে কপি করলাম, কপি করে এখানে সে সাইটটাকে দেই, সেমব্রাশ এইচরাফে দিলাম। মাত্র 64টা ব্যাকলিঙ্ক নিয়ে সে র্যাঙ্ক করতেছে। আমি কম্পিটিটরের ব্যাকলিঙ্ক কয়টা করছে আমি এটা পাচ্ছি, তাহলে এখন আমার কয়টা করা উচিত সেই হিসাব পরে যাব। এখন কথা হচ্ছে 64টা ব্যাকলিঙ্ক সে কয়টা ওয়েবসাইট থেকে পাইছে? 64টা ব্যাকলিঙ্ক সে 27টা ওয়েবসাইট থেকে পাইছে। রেফার করছে কয়টা ডোমেন? তাকে 27টা ডোমেন রেফার করে তাকে 64টা ব্যাকলিঙ্ক দিছে। আমি যদি এখন এখানে ব্যাকলিঙ্কের মধ্যে, এখানে যে যে আমাদের ব্যাকলিঙ্ক আছে, এই ব্যাকলিঙ্কের মধ্যে একটু ক্লিক করি, আমি তাহলে দেখতে পারবো যে টোটাল এই ওয়েবসাইটটা কোন কোন ওয়েবসাইট, বা এই যে ইউআরএলটা, এই ইউআরএলটা কোন কোন ওয়েবসাইট বা কোন কোন পেজ বা কোন কোন কন্টেন্ট থেকে অ্যাকচুয়ালি ব্যাকলিঙ্কগুলো পাইছে সেটা আমরা এখান থেকে দেখবো। এবং সে 64টা ব্যাকলিঙ্কে র্যাঙ্ক করে, সে অর্গানিক কিওয়ার্ড র্যাঙ্ক করে দিয়েছে এটার জন্য অলরেডি 716টা, এবং সে ট্রাফিক পাচ্ছে 2.3K মাত্র 64টা ব্যাকলিঙ্ক করে র্যাঙ্কিংয়ে। তার মানে এই টাইপের নিশগুলা খুবই মানে ট্রেন্ডি নিশ, বাট কাজ করে খুবই কম ওয়েবসাইট বা পিপলরা। সো যাদের প্যাসিভ ইনকামের দিকে ইন্টেনশন থাকে বা বলেন অ্যাডসেন্স থেকে আর্নিং, তাদের জন্য কিন্তু এই টাইপের কিওয়ার্ডগুলো অনেক বেস্ট। আমি আমার কথার মধ্যে বা লেকচারের মধ্যে অনেক কথা বলে যাই, এখন আপনারা ওগুলোকে কতটুকু সিরিয়াস নেন সেটা আপনি জানেন। অথবা এখানে এমনও কিছু কথা বলে যাই মানে হয়তো বা ডিরেক্টলি প্রকাশ করি না যে হ্যাঁ এটার থ্রুতে এটা করা যায়, বাট আপনি যদি বুঝতে পারেন তাহলে আশা করি এখান থেকে অনেক কিছু সম্ভব বের করে খুঁজে নেওয়া আপনার জন্য। মজার ঘটনা, মজার ঘটনাটা হইতেছে এই যে ব্যক্তি ওয়েবসাইট, যে সকল ওয়েবসাইটগুলো থেকে পাইছে, দেখেন সেম ওয়েবসাইট s.gmex.com, gmex.com, gmex.com, দেখছেন সেম সাইট থেকে পাইছে। তার মানে এই ওয়েবসাইটে স্প্যাম ব্যাকলিং নিয়ে অলরেডি র্যাঙ্ক করতেছে।
এবং এটা কিন্তু ভ্যালিড বা লিজিট কোনো ওয়েবসাইট থেকে পাচ্ছে না, ঠিক আছে? এটা জাস্ট একটা স্প্যাম, একটা ব্যাকলিঙ্ক, এটা এটা একটা সার্চ ইঞ্জিন থ্রুতে পাচ্ছে। এটা লিজিট কোনো ওয়েবসাইটে গিয়ে যে করছে এমন কিছু না। দেখেন সবগুলা সেম, দুইটা, এই যে একটা সাইট আছে অথেন্টিক, একটা সাইট পাচ্ছি, এটা একটা অথেন্টিক সাইট, এটা একটা অথেন্টিক সাইট, এটা একটা অথেন্টিক সাইট, বাট এর উপরের গুলা সবগুলাই হচ্ছে স্প্যাম ব্যাকলিঙ্ক। তারপর সে ফার্স্ট পজিশনে র্যাঙ্ক করতেছে। আমার এখান থেকে বের করার নিয়ম হচ্ছে যে আমার কম্পিটিটররা যারা যেখান থেকে ব্যাকলিঙ্ক পাইছে সেই ওয়েবসাইটগুলো কি তাদের একটা লিস্ট করে ফেলা। ওই যে বললাম যে লিঙ্ক বিল্ডিং প্ল্যানিং আমাদের যে কন্টেন্টের মধ্যে ছিল এখানে, লিঙ্ক বিল্ডিং প্ল্যানিং, এই প্ল্যানিংটা আমরা করতেছি, ঠিক আছে? যে আমার দেখা আগে কম্পিটিটর কই থেকে ব্যাকলিঙ্ক করছে সেগুলোকে একটা লিস্টিং করা। এখন আসেন এই ব্যাকলিঙ্কের মধ্যে আরেকটু ভেতরে যাওয়ার আগে আরেক কিছু জিনিস ক্লিয়ার করি। ক্লিয়ারটা হচ্ছে এরকম যে এই যে আমরা লিঙ্ক বিল্ডিং করতেছি বা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করছি বা পেজ এসইও করছি, এই ব্যাকলিঙ্কের প্রকারভেদ হচ্ছে দুই প্রকার, দুই ভাগে আমরা এটাকে ডিভাইড করতে পারি, ঠিক আছে? কি কি সেই দুই প্রকার টাইপস অফ ব্যাকলিঙ্ক যদি বলি? হ্যাঁ, একটা হচ্ছে ডু ফলো ব্যাকলিঙ্ক। মেথড আর টাইপস কিন্তু এক না। মেথড হচ্ছে আপনি কতটা পদ্ধতিতে করতে পারেন, আর টাইপস তো প্রকারভেদ, ঠিক আছে? আমার সিআর আসছে, ওয়েলকাম সিআর সাহেব। একটা হচ্ছে ডু ফলো ব্যাকলিঙ্ক। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। একটা হচ্ছে ডু ফলো ব্যাকলিঙ্ক আর একটা হচ্ছে নো ফলো ব্যাকলিঙ্ক। আচ্ছা, ডু ফলো নো ফলোর মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্য কি বা আসলে কি মিন করতেছে? ধরে নেন যে এখানে এই যে মাকসুদ ভাই আর হচ্ছে সাকিব ভাই, এই দুইজন হচ্ছে ডাক্তার মানুষ, ঠিক আছে? আর এদিকে অন্তর আপু হচ্ছে গ্রামের হাতুড়ে ডাক্তার। জাহিদ ভাই অনেক অসুস্থ, আল্লাহ না করুক, এটা একটা গল্প। উনি অন্তর আপুর কাছে গেছে। তো উনি কিছু অন্তর আপু কিছু ট্রিটমেন্ট দেওয়ার পর ওনার হচ্ছে ঠিকঠাক হয় নাই। এখন অন্তর আপু বলতেছে এটা যে সাকিব ভাই ঢাকাতে একজন ভালো ডাক্তার, এমবিবিএস ডাক্তার, মাকসুদ ভাইও ঢাকাতে এমবিবিএস ডাক্তার। তবে দুইজনের মধ্যে আলাদা কিছু ডিফারেন্ট আছে। সেটা হচ্ছে যে সাকিব ভাই হচ্ছে ইন্ডিয়া থেকে পড়াশোনা করে আসছে, এর পাশাপাশি ডাক্তারদের যে আরও কিছু ডিগ্রি থাকা দরকার, এফপিএস বলেন বা আরও তো যেগুলো ডিগ্রি থাকে ওগুলো সাকিব ভাইয়ের আছে, মাকসুদ ভাইয়ের নাই। মাকসুদ ভাই just বাংলাদেশে কোনো একটা সরকারি ইউনিভার্সিটি থেকে এমবিবিএস কমপ্লিট করছে। দুজনের চেম্বার আছে, দুজনই ধরেন সরকারি হসপিটালেই বা প্রাইভেট হসপিটালে ট্রিটমেন্ট দেয়। যেহেতু সাকিব ভাই বাইরে থেকে ডিগ্রি নিয়ে আসছে, আম, অনেক এমবিবিএস এর বাইরেও ডিগ্রি আছে, ওনার কাছে ডাক্তার দেখানোর ভিজিট হচ্ছে 1,000 টাকা। মাকসুদ ভাই যেহেতু বাংলাদেশের স্টুডেন্ট, বাংলাদেশ থেকে এমবিবিএস এর পরে কোনো ডিগ্রি এখনো নেয় নাই, ওনার ভিজিট হচ্ছে 500 টাকা। এখন জাহিদ ভাই যখন অন্তর আপু বললো যে এই দুইজনের কাছে যে কোনো একজনের কাছে যান, এখন জাহিদ ভাই প্রশ্ন তুলছে কার কাছে যাব, ভালোকে? অন্তর আপুর উত্তরটা হচ্ছে এরকম, দুজনেই ভালো, ঠিক আছে। সাকিব ভাইয়ের রেট বেশি, উনি বাইরে থেকে ডিগ্রি নিয়ে আসছে, মাকসুদ ভাইয়ের রেট কম, উনি বাংলাদেশ থেকে কাজ করছে। বাট আপনি যদি, জাহিদ ভাইকে এটা বলছে উনি, যে আপনি যদি সাকিব ভাইয়ের কাছে ট্রিটমেন্ট নেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি ভালো হয়ে যাবেন। বুঝেন ওনার কথাটা, বুঝেন, উনি বলতেছে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি ভালো হয়ে যাবেন যদি সাকিব ভাইয়ের কাছে ট্রিটমেন্ট নেন। মাকসুদ ভাইয়ের কাছে যান, ঠিক আছে, ওনার ভিজিট কম, ওইখানেও রোগী ভালো হয় না যেমন না, ভালো হয়, অনেক রোগী ভালো হয়েছে। আপনি যাবেন, ঠিক আছে, বাট আপনি ভালো হবেন কি হবেন গ্যারান্টি আমি নিব না। তবে আমি জানি হ্যাঁ উনি ঠিক আছে, ডাক্তার আছে, ট্রিটমেন্ট করে, লোকজন ভালো হচ্ছে, বাট আমি একদম গ্যারান্টি দিয়ে বলবো না যে হ্যাঁ আপনি গেলে, ওনার কাছে গেলে আপনি একদম পরিপূর্ণ ট্রিটমেন্টটা পাবেন। বাট সাকিব ভাই গ্যারান্টি। ডু ফলো নো ফলোটা হচ্ছে সিমিলার গল্পের মতো। ব্যাকলিং মানেই যেহেতু রেফারেন্স কালেক্ট করা, আমি যদি কোনো একটা ওয়েবসাইটের কাছ থেকে একটা ডু ফলো ব্যাকলিংক নেই, যেই ওয়েবসাইট আমার কোনো একটা কন্টেন্টের জন্য ডু ফলো ব্যাকলিংক প্রোভাইড করতেছে, ওই ব্যক্তি গুগলকে ডিরেক্টলি বলতেছে
ইয়েস, আই এম রেসপন্সিবল ফর দিস কন্টেন্ট। পিপল যদি ওই কন্টেন্টে যায়, যে অ্যাঙ্কর টেক্সটের মধ্যে আমি তাকে লিঙ্ক দিলাম, এই কন্টেন্টে যদি যায়, যেই টপিক নিয়ে অ্যাকচুয়ালি অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে তাকে পাঠাচ্ছি যে ইনফরমেশনের জন্য, পিপল অ্যাকুরেট 100% ওই ইনফরমেশন খুব বেটার ওয়েতে পাবে ওই কন্টেন্টের মধ্যে। এবং ইভেন আমি নিজের রেসপন্সিবিলিটি নিলাম যে হ্যাঁ, এই ইউআরএলটা বা এই কন্টেন্টটা ভালো। এই যে টাইপস, এই টাইপসের মধ্যে আমি গুগলকে মিন করাচ্ছি যে হ্যাঁ, আমি যে তাকে লিঙ্ক দিলাম, আমি রেসপন্সিবল, এই লিঙ্কটা অনেক ভালো। আমি ডু ফলো থ্রোতে বুঝাই। নো ফলো দ্বারা এটা বুঝাচ্ছি যে হ্যাঁ, এখানে কন্টেন্ট আছে, ইউজার চাইলে যাইতে পারে, তবে 100% যে কোয়ালিটি একদম কন্টেন্ট পাবে বা ইনফরমেশন পাবে, এই গ্যারান্টি আমি দিব না, বা নাও পাইতে পারে, বাট আছে, যেতে পারে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডু ফলো আর হচ্ছে নো ফলোর কনসেপ্ট। এনি কোয়েশ্চেন্স ডু ফলো নো ফলো নিয়ে? না ভাই, এরপর আর কোনো কোশ্চেন থাকার কথা নেই, ডাক্তার হয়ে গেছে। তো এখন যেহেতু ডু ফলোর ভ্যালুটা গুগল অনেক বেশি দেয়, নো ফলোর ভ্যালুটা একটু কম, ভ্যালু যে একদম নাই এমনটা না, একটু কম। সেই ক্ষেত্রে এই যে আমরা কম্পিটিটরকে এখন রিসার্চ করতে যাচ্ছি, আমি যে দেখতেছি যে হ্যাঁ, আমার কম্পিটিটররা এখান থেকে হচ্ছে এই ব্যাকলিংগুলোকে কাউন্ট করলো। তো এইখানে আমরা যেটা করতে পারি, টোটাল তো 64টা ব্যাকলিং, আমরা একটা চেক দিব এখানে যে টোটাল কতগুলো ব্যাকলিংক এখানে আছে এই ওয়েবসাইট ডু ফলো ব্যাকলিংক, আর কতগুলো ওয়েবসাইট আছে নো ফলো ব্যাকলিংক। এই ডু ফলো নো ফলো বাদেও আরেক প্রকারের ব্যাকলিংস এখন মার্কেটে চলে আসছে, সেটাকে বলা হয় স্পন্সর্ড ব্যাকলিংক। স্পন্সর তো বুঝি আমরা, স্পন্সর বুঝি না? স্পন্সর করা, কোনো কিছুকে স্পন্সর করা। স্পন্সর ব্যাকলিংগুলো কেমন জানেন? স্পন্সর ব্যাকলিংগুলো হচ্ছে এরকম যে আপনার একটা ওয়েবসাইট আছে, লাইক দ্যাট, এরকম আপনার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মধ্যে অ্যামাজন মনে করেন আমাকে বললো কি, আচ্ছা আপনার ওয়েবসাইটে তো অনেক বেশি ট্রাফিক আছে, আপনি আমার একটা প্রোডাক্টে অ্যাডভার্টাইজ করে দেন, বিনিময়ে মাসে আপনাকে হচ্ছে আমি ধরেন যে $1,00,000 দিব। আমি করলাম কি, আমি আমার কন্টেন্টের মধ্যে এরকম ব্যানার হিসাবে সাইডের মধ্যে, বা হচ্ছে ধরেন অন্যান্য কন্টেন্টের মাঝখানে আমি ব্যানার ঢুকায় দিলাম। ঠিক আছে, এখানে মনে হয় নাই, দেখি, নাই। ধরেন এরকম অ্যাজ এরকম ব্যানার আমি অ্যাড করলাম, বা এই যে এখানে দেখেন সাইডে ব্যানার, এরকম ব্যানার আমি অ্যাড করে দিলাম। স্বাভাবিকভাবে ইউজাররা এখানে ক্লিক করবে, ক্লিক করবে, তার কাছে মোটামুটি ট্রাফিক জেনারেট হবে। বা এই যে এরকম ব্যানার দেখেন, এই যে এখানে ব্যানার, ধরুন আমি আমার সাইটে কোনো একটা কোম্পানির ব্যানার, অ্যামাজনের ব্যানার দিলাম, যেহেতু আমার সাইটে অনেক বেশি ট্রাফিক। এই স্পন্সর ব্যানার ব্যাকলিংগুলো সাধারণত এভাবে যায় যে একটা ব্যানারের আইগেনস্ট একটা লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হয়, এবং এটার বিনিময়ে যে ব্যক্তি ব্যানার দিচ্ছে সে হচ্ছে ওই ওয়েবসাইটের অথরিটিকে পেমেন্ট করতেছে। এখন বলতে পারেন তো এই টাইপের ব্যাকলিং কই গেলে পাবো বা কারা করে? এটা হরহামেশা দেখবেন হচ্ছে নিউজ পোর্টাল সাইটগুলোতে, প্রথম আলো, নয়া দিগন্তর যে পোর্টাল, অনলাইন পোর্টালগুলো আছে, যদি কখনো অনলাইন পোর্টালগুলোতে একটু গিয়ে দেখবেন, যেখানে বিভিন্ন কোম্পানি, শাহ সিমেন্ট, আমানত শাহ সিমেন্ট, অমুকের রডের দোকান দেখবেন, সাইডে বলেন, উপরে এরকম ব্যানারে বলেন দেওয়া আছে, এগুলো সবই হচ্ছে স্পন্সার্ড করা, অ্যাডভার্টাইজ করতেছে। বাট এই অ্যাডভার্টাইজ করার মাধ্যমেও এই যে এখানে লিঙ্কটা দেওয়া হইলো, এটার মধ্যে ক্লিক করলে আমি কোনো না কোনো জায়গায় যাবো, যেমন আমি অ্যামাজনে যাবো, এখানে ক্লিক করলে তার মানে এই ব্যানার থেকেই অ্যামাজন একটা লিঙ্ক নিয়ে গেল, যেটা একটা ব্যাকলিঙ্ক হিসাবে কাউন্ট হলো, বাট সেটা হবে হচ্ছে স্পন্সর্ড ব্যাকলিঙ্ক। এখন কথা হচ্ছে গুগল কেমনে বুঝবে এটা যে ডু ফলো, এটা নো ফলো আর স্পন্সর্ড, গুগল বুঝবে কেমনে? বা আমি বুঝবো কেমনে যে কেউ যদি আমাকে ব্যাকলিং দেয় যে হ্যাঁ আপনাকে ব্যাকলিং দিছি, কি দিছি? ডু ফলো ব্যাকলিং দিছি, আমি কেমনে বুঝবো এটা ডু ফলো ব্যাকলিং? আমরা যখন কাউকে ব্যাকলিং দিব, আমার ওয়েবসাইট থেকে যখন আমি কাউকে এক্সটার্নালি ব্যাকলিং দিব, তখন আমরা অন পেজ এসইও এর মধ্যে একটা অ্যাঙ্কর টেক্সট করার সময় অপশন নিচে থেকেই যায় যে আপনি কি এটাকে নো ফলো ব্যাকলিং দিতে চাচ্ছেন কি চাচ্ছেন না। যদি নো ফলোটাকে আমরা এনাবল করি, সেক্ষেত্রে নো ফলো হয়। যদি নো ফলোকে এনাবল না করি, ওটা অটোমেটিক ডু ফলোতে চলে যায়। বা আমরা যদি স্পন্সরে করি, ওপেন করে এনাবল করে দিই, তাহলে সেটা স্পন্সরে যায়।
এখন মনে করেন কেউ আপনাকে দিছে ব্যাকলিংক, আপনি সেটা কেমনে বুঝবেন যে হ্যাঁ এটা হচ্ছে ডু ফলো নো ফলো? এটা চেকের দুইটা স্টেপ দেখাই, দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে এক্সটেনশন থ্রোতে আমরা দেখতে পারি, ঠিক আছে? যদি একটু খেয়াল করেন এখানে, এই যে এখানে একটা দেখেন চেইনের মতো একটা লোক আইকন এখানে আমি দেখেছি, কার্সর দেখেন, আমার কার্সরটার দিকে একটু খেয়াল করেন, আমার স্ক্রিনের ডান দিকে এখানে একটা একটা আইকন আছে। তো এটা একটা এক্সটেনশন থ্রোতে আসতেছে আইকনটা। এই আইকনটার ফলে হচ্ছে আমরা ডোফলো দেখতে পারি। আগে এক্সটেনশনটা দেখাই কি সেই এক্সটেনশন, তারপর আপনারা আপনাদের পিসিতে অ্যাড করবেন, এরপর আমরা দেখব। এক্সটেনশনের নাম হচ্ছে নো ফলো। এই যে আপনারা জাস্ট গুগলে যান, গিয়ে একটু সার্চ করবেন নো ফলো লিখে সার্চ করলে এই হচ্ছে তার লোগো, চেইন সংযুক্ত। এটাকে একটু অ্যাড করে নেন, এটা থ্রুতে দেখতে পারি। আরেকটা পদ্ধতি হচ্ছে ব্যাকলিং ম্যানুয়ালি যদি আমি দেখি, সাপোজ হঠাৎ করে আপনার এই এক্সটেনশন কাজ করতেছে না, হোয়াটএভার হতেই পারে, বা আপনি আপনার কোনো একটা ক্লায়েন্টকে ইন্টারভিউ দিতে গেছেন, আপনাকে বলে আচ্ছা দেখেন তো এটা ডু ফলো না নো ফলো ব্যাকলিং, তখন তো আর সেই এক্সটেনশন থাকবে না। হ্যাঁ, রিজনটা হচ্ছে এটা। ধরেন আমি দেখতে চাচ্ছি এই যে ব্যানারটা দিলাম, এই ব্যানারের মধ্যে যে জুসারের মধ্যে একটা লিঙ্ক করা আছে, দেখছেন? এই যে জুসারের যে টাইটেলটা আছে, টাইটেলের মধ্যে একটা লিঙ্ক করা আছে। আমি দেখতে চাচ্ছি এই যে টাইটেলটা আছে, এই টাইটেলের এগেনস্টে যে লিঙ্কটা গেল, এটা কি ডু ফলো ব্যাকলিঙ্ক গেল না নো ফলো ব্যাকলিঙ্ক গেল? অ্যামাজন একটা লিঙ্ক আছে, সেটা ডু ফলো না নো ফলো? ক্লিক করলাম রাইট বাটনে ক্লিক করে চলে আসবো হচ্ছে ইন্সপেক্ট ক্লিক করলাম। আচ্ছা, একটু কেটে দিই, আমি মোবাইল ভার্সনে ছিলাম। কোথায় গেল এটা? ইন্সপেক্টে যাই, ইন্সপেক্টের মধ্যে যদি খুঁজে না পান, এই ক্ষেত্রে যদি খুঁজে না পান, আমরা কি করতেছি, এই যে সিলেক্টর যেটা আছে এলিমেন্ট সিলেক্ট করার জন্য, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি জাস্ট কার্সরটা ধরে এই টেক্সটের মধ্যে এখানে বা এই ব্যানারটার মধ্যে নিয়ে আসি, ঠিক আছে? এই ব্যানারটার মধ্যে আমি এখানে জাস্ট ক্লিক করি, ধরেন এই ব্যানারটার মধ্যে ক্লিক করলাম। সো এখন এখানে এই যে আমাদের সিলেক্টর আছে, সিলেক্টর ধরে আমি টেক্সটের মধ্যে যাই বা ইমেজের মধ্যে হোয়াটএভার যেখানে আমি টেক্সটের মধ্যে একটু করে নিয়ে যাব, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে এখানে যে আমরা ফাংশনটা কোডিংটা দেখতে এলিমেন্টের মধ্যে যেগুলো দেখতে পাচ্ছি, একটু এই জায়গায় খেয়াল করি। এই জায়গার মধ্যে এখানে দেখেন এই যে একটা লিঙ্ক আছে, এই ইমেজ থ্রোতে যে লিঙ্কটা গেছে হচ্ছে সেই লিঙ্কটা। এই লিঙ্কটা যে গেল টেক্সটের মধ্যে, এটা দেখেন রিলেশনটা দেখেন, এই যে REL, হ্যাঁ, রিলেশন হচ্ছে কি নো ফলো, ডিরেক্টলি লেখা আছে নো ফলো। যদি এভাবে ডিরেক্টলি লেখা থাকে নো ফলো, দ্যাট মিনস এটা নো ফলো ব্যাক লিঙ্ক। এখান থেকে যে লিঙ্কের মধ্যে যাচ্ছে লিঙ্কটা, সেটা নো ফলো লিঙ্ক যাচ্ছে। এখন আসেন আবার এইখানে এই কন্টেন্টটাতে একটা ব্যাক করি আবার। এইখানের মধ্যেও তো লিঙ্ক গেছে, এখান থেকেও তো লিঙ্ক গেছে, তাই না? তো আমরা এটাকে একটু এলিমেন্ট করি ইন্সপেক্টে গিয়ে। এই যে নিউট্রিশন ব্যালেন্স, যেটা ডিরেক্টলি নিউট্রিশন ব্যালেন্সের মধ্যে আমি কার্সরটা নেই, ডিরেক্টলি এটা এই যে এখানে ক্লিক করলাম, কার্সর নিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এই যে এখানে দেখেন নিউট্রিশন ব্যালেন্স, দেখতেছেন ক্লিয়ারলি জি ভাইয়া, নাকি দেখা যাচ্ছে। জুম করা লাগলে বললেন? হ্যাঁ, এই যে ক্লিক করলাম, এই যে নিউট্রিশন ব্যালেন্স, এই নিউট্রিশন ব্যালেন্সের আন্ডারে যে লিঙ্কটা গেছে সেটা হচ্ছে যে healthline.com-কে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, বাট এর আশেপাশে আর কোথাও নো ফলো লেখা নাই। দেখেন কোথাও নো ফলো লেখা নাই। যদি নো ফলো কথা লেখা না থাকে, সেই ক্ষেত্রে ওইটাকে ধরে নিতে হবে ডু ফলো ব্যাকলিঙ্ক। নো ফলো থাকলে মাস্ট বি এরকম নো ফলো কথাটা লেখা থাকবে, রিলেশন নো ফলো। আর ডু ফলো হইলে এভাবে কোনো ধরনের কোনো লিঙ্ক বা রিলেশন লেখা থাকবে না, যে নো ফলো আর ডু ফলো, ঠিক আছে? এটা হলো ম্যানুয়ালি। আর যদি এক্সটেনশন থ্রোতে দেখি, যে এক্সটেনশনটা যেটা আমি আপনাদের দেখাইছি, যে নো ফলো যে এক্সটেনশনটা আছে, এটা থ্রোতে যেটা হবে, লিঙ্ক যদি নো ফলো লিঙ্ক যায়,
সেক্ষেত্রে এটার ওই টেক্সটের আশেপাশে যে বাউন্ডারিটা থাকে, বাউন্ডারিটা রেডে হচ্ছে একটা রেড একটা বাউন্ডারি আসে। যেমন একটু খেয়াল করে দেখেন, আমি একটু জুমিং করতেছি তাহলে ভালো করে বুঝবেন না। এই দেখেন জুসার জুসার এক্সট্রাক্টর, এখানে দেখেন রেড একটা ডট দেখছেন হয়ে আছে। একটু রেসপন্স করেন কেউ একজন, তাহলে জি ভাইয়া বুঝবেন। দেখা যাচ্ছে। জি ভাইয়া। যদি নো ফলো ব্যাকলিঙ্ক হয় তাহলে এই এক্সটেনশন থ্রোতে এরকম যেই টেক্সটটা হচ্ছে আমাদের নো ফলো লিঙ্ক প্রোভাইড করতে চায় অ্যাঙ্কর টেক্সট হিসাবে, ওটার চতুর্দিকে এরকম বাউন্ডারি হয়ে থাকবে। যদি ডু ফলো লিঙ্ক হয়ে থাকে সেক্ষেত্রে এই ধরনের কোনো বাউন্ডারি ওই লিঙ্কের মধ্যে থাকবে না। যেমন আমাদের এই কন্টেন্টের মধ্যে, যেমন এখানে যে কন্টেন্টটা ছিল, এই কন্টেন্টের এই যে এটাও তো লিঙ্ক গেল, বাট এখানে কিন্তু আর কোনো বাউন্ডারিজ নাই। দ্যাট মিনস এটা হচ্ছে ডু ফলো ব্যাকলিঙ্ক। যদি বাউন্ডারিজ Do follow। থাকে দেন হচ্ছে নো ফলো ব্যাকলিঙ্ক। এটা হচ্ছে নো ফলো ডু ফলো চেনার উপায়। এখন আসেন আবার একটু রিসার্চে ব্যাক করি, এখন প্ল্যানিং এ। তো এই যে ডু ফলো নো ফলো দিচ্ছে, ঠিক আছে, তো আমরা এই যে লিঙ্ক টাইপ আছে, লিঙ্ক টাইপের মধ্যে ক্লিক করলে পেয়ে যাব যে টোটাল তার 64টা ব্যাকলিঙ্কের মধ্যে ডু ফলো ব্যাকলিঙ্ক কয়টা, নো ফলো ব্যাকলিঙ্ক কয়টা, আর হচ্ছে স্পন্সর্ড ব্যাকলিঙ্ক কয়টা। ডু ফলো ব্যাকলিঙ্ক আছে তার 23টা, 41টাই হচ্ছে তার নো ফলো ব্যাকলিঙ্ক। আচ্ছা, এখন আমি যে বললাম যে নো ফলো ডু ফলোর মধ্যে যেহেতু ডু ফলোই বেস্ট, তাহলে কি ভাই কোশ্চেন আপনার মাইন্ডে কি এটা কখনো আসে নাই যে তাহলে নো ফলো করবো না, সব হচ্ছে ডু ফলোই করি, যেহেতু ভ্যালু বেশি করবই যখন ভালোটাই করব, নো ফলো আমার করে লাভ কি? আপনি একদম আমাদের এখন যদি চিন্তা করেন তাহলে একটু আবার একটু ব্যাক করে আমাদের একদম রিয়েল লাইফের মধ্যে। আপনি কোনোদিন দেখছেন যে আপনি যদি 10টা লোকের সাথে সবসময় প্রতিদিন ওঠা বসা করেন, ওই 10টা লোকই হচ্ছে আপনাকে ভালো বলবে? এটা তো সম্ভব না। আপনার আড়ালে হইলেও 9 নাম্বার ব্যক্তি আপনাকে খারাপ বলতেই পারে বা দুইটা গালি দিতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। সবাই আপনি আপনার চারপাশে সবাই আপনাকে ভালো বলবে না। এখন আপনি সেটা কিভাবে চিন্তা করেন যে আপনি যেই টপিক নিয়ে কাজ করতেছেন, এই টপিক নিয়ে আমিও কাজ করতে আসছি, সিমিলার দুইটা টপিক দুইজনে কাজ করতে আসছি, একই টপিক নিয়ে দুইজন, আমি আপনাকে ভালো বলবো, তাইলে আমি আপনার জায়গা দখল করবো কেমনে? আমি মার্কেটে আমি আমার জায়গা দখল কেমনে করব? তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি রিজন যে নো ফলো ব্যাকলিং। আপনি ধরেন যে সব ধরেন 100% ডু ফলো করছেন, দেখবেন হুট করে নো ফলো ব্যাকলিং কই থেকে চলে আসছে। কিন্তু আমি যদি আপনার কথায় করার কথাই বলি যে হ্যাঁ আপনি করবেন, ডু ফলো নো ফলো মিক্স করে করবেন, আপনাকে ডু ফলো রাখতে হবে এবং সেই সাথে নো ফলোটাকেও অ্যাটাচ করতে হবে, কারণ সবাই আপনাকে ভালো বলবে না, এটা অস্বাভাবিক। গুগল নিজে এটা কখনোই বিশ্বাস করে না। এখন যদি বলি যে তাহলে রেশিও কত হইতে পারে, ডু ফলো নো ফলোর মধ্যে যে ধরেন আপনি টোটাল ব্যাকলিং করবেন, একটা করেন, দুইটা করেন, 10টা করেন, হোয়াটএভার, পার্সেন্টেজ হিসাবে তো রেশিওটা 100%। এই 100%-এর মধ্যে 80 থেকে 85%ই হচ্ছে ডু ফলো করার চেষ্টা করবেন, বাকি 15% হচ্ছে নো ফলো ব্যাকলিং ক্রিয়েট করবেন আপনার সাইটের জন্য। এই রেশিওটা মেনটেন করলে এনাফ। এর কম বেশি করতে পারেন আপনি আপনার প্রয়োজন অনুসারে। দ্যাট এটা মিনিমাম রিকোয়ারমেন্টে মোটামুটি এই রেশিওতে থাকলেই আপনার বাকি সব কিছু ক্যাপচার হয়ে যাবে। এটা নিজেই করতে হবে। আমরা কম্পিটিটর রিসার্চ করার সময় যেটা করব যে আমি আমার এই কিওয়ার্ডের জন্য যে 10 জনকে পাচ্ছি তার মধ্যে যাকে আমি মনে করছি যে হ্যাঁ এর সাথে ফাইট করে আমি এখান থেকে মুভিং করাতে পারবো একে, তার কম্পিটিটরগুলো দেখতেছি, তার ব্যাকলিংগুলো দেখে চলে আসবে, ফার্স্টে আসবে হচ্ছে ডু ফলো ব্যাকলিংগুলোর মধ্যে। আমি দেখতে চাই যে এই ওয়েবসাইটের ইউআরএলটা কোন কোন ওয়েবসাইট থেকে ডু ফলো ব্যাকলিং প্রোভাইড করছে, যদি সম্ভব হয় আমি এই সকল সাইটগুলো থেকে ডু ফলো ব্যাকলিং নিব। এখন কথার কথা ঠিক আছে ডু ফলো ব্যাকলিং নিব, ভালো কথা। এখন ডু ফলোতে যে সাইটগুলো দেখাচ্ছে এরা সবগুলো স্প্যাম সাইট। কেমনে বুঝলাম স্প্যাম সাইট? আমি সাইটটার মধ্যে ডিরেক্টলি এন্টার করি, দেখেন দেখছেন এটা একটা সার্চ ইঞ্জিন। তার মানে এই ব্যক্তি কি টাইপের অফ পেজ এসইও করছে? এই ব্যক্তি সার্চ ইঞ্জিন সাবমিশন একটা মেথড আছে অফ পেজ এসইওর, সেই সার্চ ইঞ্জিন সাবমিশন করছে এবং এই সার্চ ইঞ্জিন সাবমিশনই তার ম্যাক্সিমাম প্রায় 24টা, এবং সেগুলো ডু ফলো থেকেই আসছে এবং এগুলো ওরা র্যাঙ্কিংয়ের জন্য আগে নিয়ে চলে গেছে, জাস্ট সার্চ ইঞ্জিন সাবমিশন করছে। এমন না যে সে গেস্ট পোস্ট করছে অনেক হাই অথরিটি সাইট থেকে, নো, সে সার্চ ইঞ্জিন সাবমিশন করছে হাই অথরিটি সাইট থেকে। আর নো ফলো ব্যাকলিং কাদের কাছ থেকে পাইছে দেখেন।
নো ফলো ব্যাকলিং যাদের কাছ থেকে পাইছে তাদের ডিএ এর অবস্থা দেখেন, ডিএ হচ্ছে 49, 45, 36, ছোট ছোট সাইট, ছোট ছোট সাইট, বেবি সাইটগুলো থেকে সে হচ্ছে নো ফলো ব্যাকলিং পাইছে, বাট এগুলো রিয়েল সাইট। ঠিক আছে, এগুলো রিয়েল সাইট। আমার এখন প্রয়োজন অনুসারে আমার কম্পিউটারও দেখলাম যে এখন যদি আসি যে আমি সার্চ ইঞ্জিন থেকে বেটার কিছু আছে কিনা, ডেফিনেটলি আছে। তো সার্চ ইঞ্জিন থেকে যদি বেটার কিছু আছে, মানে সার্চ ইঞ্জিন যদি মনে করেন যে একটা একটা জাম্প দিলে 1 কিলোমিটার যায়, ডেফিনেটলি 1.5 কিলোমিটার 2 কিলোমিটার এক জাম্পে যাবে, এমন মেথড ডেফিনেটলি আছে। So আমি চিন্তা করব ওইটা, যে সিমিলারের জন্যই এর থেকে বেটার কি দিতে পারি আমি। তো এই জন্য আমাদের এই লিঙ্ক বিল্ডিং করার আগে এই প্ল্যানিংটা দরকার, যে আমি কি মেথডে করব বা কোন কোন সাইট থেকে আমার করা উচিত। যেমন আমি যদি নো ফলোর কথাও চিন্তা করি, যেমন এইগুলো সাইট থেকে সে নো ফলো পাইছে, আমি যদি এদেরকে কনভিন্স করে এই সকল সাইটগুলো থেকে আমি আমার সাইটের জন্য ডু ফলো ব্যাকলিঙ্ক নিয়ে আসতে পারি, সো ডেফিনেটলি ট্রাস্টেড। সিমিলার সাইট থেকে একে দিচ্ছে নো ফলো, আমাকে দিচ্ছে ডু ফলো, দ্যাট মিনস তাইলে যে সাইটকে নো ফলো দিচ্ছে আর র্যাঙ্ক করতেছে, এই সাইটে যদি আমাকে ডু ফলো ব্যাকলিঙ্ক দেয়, সো গুগল ডেফিনেটলি এটা চিন্তা করবে যে একই সাইট থেকে দুইজনকে যাচ্ছে, বাট একজনকে দিচ্ছে নো ফলো আর দিচ্ছে ডু ফলো দিচ্ছে, দ্যাট মিনস যাকে ডু ফলো দিচ্ছে তার কাছে বেটার কন্টেন্ট থাকার কথা। আমরা লিস্টিং করব, নো ফলো হোক বা ডু ফলো হোক যেটাই হোক, যে কোন কোন সাইটগুলো তাকে আমার কম্পিটিটরকে ব্যাকলিঙ্ক দেবো তাদের লিস্টটা নিয়ে নিব, এবং তাদের সাথে রিচ আউট করার ট্রাই করবো, বা দেখবো যে এই সাইটগুলো কিভাবে তাদের কাছ থেকে ব্যাকলিং নেওয়া যেতে পারে, বা মেথডটা ফর্মুলাটা কি। কোনো কোনো সাইট পাবেন এরকম যে আপনি ওই সাইটের মধ্যে যাবেন, গিয়ে আপনি আপনার ইমেল থ্রুতে লগ ইন করেই হচ্ছে ব্যাকলিং করে ফেলা যায়, করতে পারেন। কিছু সাইট হতে পারে তাদের অথরিটির সাথে কথা বলে তারপর হচ্ছে আপনার এখানে তাদের কন্টেন্ট থেকে আপনার কন্টেন্টের জন্য ব্যাকলিং নিয়ে আসতে হবে। তো এটা ডিপেন্ড করবে আপনার সাইট দেখে। তো আপনি যদি দেখেন যে আপনার কম্পিটিটর আমরা কিসে করলাম, একটা কম্পিটিটর, মাত্র একটা কম্পিটিটর থেকে পাইছি, আমার টোটাল কিওয়ার্ডের জন্য কম্পিটিটর আছে 10টা, 10জন কিভাবে চেক দেন না এখানে। প্রত্যেকের ডু ফলোগুলো যদি আমি চেক করি, প্রত্যেকের কাছে ধরেন একজনই হচ্ছে র্যাঙ্ক করতেছে 64টা নিয়ে, ধরে নিলাম যে এই ব্যক্তি তার 64টা ব্যাকলিং নিয়ে এখানে র্যাঙ্ক করতেছে, এই ব্যক্তি 70টা নিয়ে, এই ব্যক্তি 50টা নিয়ে, এই ব্যক্তি 60টা নিয়ে। আপনি সবাইকে যখন একটা ট্র্যাক দিবেন, সবার কাছ থেকে ডু ফলোগুলো যখন সিলেক্ট করবেন, আপনার কাছে মিনিমাম 100 ব্যাকলিঙ্ক করার মতো লিঙ্ক পাবেন। সেগুলোর মধ্যে থেকে যদি মনে করেন যে না আমি সাথে কারোর সাথে আউটরিচ করব না, শুধুমাত্র এমন কিছু সাইট খুঁজে বের করি যে সকল সাইটগুলোর মধ্যে আমি জাস্ট গিয়ে আমি আমার একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করে এখান থেকে নিজের মতো নিজে নিয়ে লিঙ্ক নিয়ে চলে আসতে পারবো, এমন সাইট ফিল্টার করে যদি ওখানে 70টা বের করতে পারেন, আপনি আপনার কম্পিটিটরের সাথে ফাইট করার জন্য শুধুমাত্র এই কম্পিটিটর ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস করেই কভার করে ফেলতে পারতেছেন। এগুলোর হিসাব পরে। আমি কি বুঝাতে চাচ্ছি বুঝতে পারতেছেন? কোনো কোয়েশ্চেন আছে কারো? কোয়েশ্চেন নাই? ভাই ওই ওয়েবসাইট গুলো আমাকে কেন ব্যাকলিন দেবে আর কি, এটা তো বুঝতে পারলাম না। তারা যদি এই ওয়েবসাইটকে ব্যাকলিঙ্ক দিতে পারে, ডেফিনেটলি আপনাকে দিবে। কারণ হচ্ছে, কারণ এই ব্যক্তিও টপ ইউনিভার্সিটি নিয়ে কথা বলছে, আপনিও টপ ইউনিভার্সিটি নিয়ে কথা বলতেছেন। সো ডেফিনেটলি তাকে আপনি যদি কনভিন্স করতে পারেন, আর সে যদি ওপেন করেই রাখে যে হ্যাঁ আমার এখানে অ্যাকাউন্ট ওপেন করেই হচ্ছে করা যায়, লিঙ্ক নেওয়া যায়, সো ডেফিনেটলি এটা তো আমার জন্য ইজি। আর যদি মনে করেন যে না অ্যাকাউন্ট ওপেনের সিস্টেম নেই, তার সাথে কমিউনিকেশন করে আমাকে লিঙ্ক নিতে হবে, যেটাকে আমরা গেস্ট পোস্ট বলি, সো সেটা তো করাই যায়। এটা ডেফিনেটলি সে যদি করতে পারে, সো ডেফিনেটলি আপনিও করতে পারেন এখান থেকে। এটা তাহলে ওর লাভটা কি? ওর আর কি লাভটা ওর কি? কি লাভ এটা? ওর লাভ হচ্ছে ও জি। গুগলকে বেটার একটা কন্টেন্ট দিচ্ছে, যে কন্টেন্ট থ্রুতে একটা ডু ফলো ব্যাক নিজে একটা ট্রাস্টের ইস্যু নিতে পারতেছে। এখন কোন একটা ওয়েবসাইট যদি আনইথিক্যাল একটা ওয়েবসাইটকে ডু ফলো লিঙ্ক দিয়ে দেয়, গুগল বরঞ্চ যে ওয়েবসাইটটা আনইথিক্যাল ওয়েবসাইটকে ইরিলেভেন্ট ওয়েবসাইটকে ডু ফলো লিঙ্ক দিল, তাকে পর্যন্ত শোকজ করে যে আহ, এই ওয়েবসাইটের মধ্যে স্প্যাম কন্টেন্ট বা রিলেভেন্ট কন্টেন্ট নাই, তারপরে একে এত ট্রাস্টেড নিয়ে রেসপন্সিবিলিটি নিয়ে কেন লিঙ্ক দেওয়া হইলো। দ্যাট মিনস তাহলে এই ওয়েবসাইটের মধ্যে ঘাপলা আছে, সো ক্ষতি ওর দিক থেকেও আছে। কিন্তু এখন ও যদি বেটার কন্টেন্ট দেখে, আপনার কন্টেন্ট যদি বেটার দেখে, ও যখন আপনাকে একটা ডু ফলো ব্যাকলিঙ্ক দিবে, গুগল ডেফিনেটলি ওটাকে চিন্তা করবে ঠিক আছে ফাইন, এই ব্যক্তি বেটার একটা কন্টেন্টকে লিঙ্ক দিছে, দ্যাট মিনস এখান থেকে কাজ করা যেতে পারে। বা ও কেন দিবে, এটার আনসার হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে এক্সচেঞ্জড। ও যেমন আপনার যেমন ওর কাছ থেকে একটা লিঙ্ক দরকার, ওরও তো কারো না কারোর কাছ থেকে একটা লিঙ্ক দরকার হতে পারে। এখন আপনি আপনার ওয়েবসাইট থেকে তাকে একটা লিঙ্ক দিলেন, তার ওয়েবসাইট থেকে আপনি একটা লিঙ্ক নিয়ে চলে আসলেন, যেটাকে আমরা এক্সচেঞ্জ বলি। বেনিফিট বেনিফিট হচ্ছে আপনি একটা লিঙ্ক পাইলেন, তার বিপরীতে সেও তার জন্য র্যাঙ্কিং এর জন্য এক স্টেপ আগায় গেল, একটা লিঙ্ক পাইলো।
এখানে বেনিফিট কি বা ডিসঅ্যাডভান্টেজ কি অনেকগুলাই আছে, আবার অনেকগুলোর মধ্যে এইসব চিন্তা করলেও কাজ হবে না যে কি হচ্ছে। আমারটা ফার্স্ট অফ অল চিন্তা করতে, আমারটা ও কি হচ্ছে জানি না, বাট ওর কাছ থেকে আমার নিতে হবে সামহাও। যদি নিতে না পারি তাহলে কি করব? নিতে না পারলে যেটা করব সেটা হচ্ছে আর একটু ডিপলি অ্যানালাইসিস করা, যে এই যে 49 ডিএ দেখতেছি, ডিআর এখানে যে এইচএফ এর যে প্যারামিটার ডিআর সেটা হচ্ছে মোজের প্যারামিটার, ডিএ ডোমেইন অথরিটি, আমরা ডোমেইন অথরিটিকে বেশি নজরে নিব ব্যাকলিংক নেওয়ার সময়, পেজ অথরিটিকে না দেখলেও হবে। সো ডোমেইন অথরিটি যত বেশি থাকবে ডেফিনেটলি ওই ওয়েবসাইট গুগলের কাছে তত বেশি বেটার। এখন এই ওয়েবসাইটের কাছে পাচ্ছি না 49, এখন সাপোজ ঘুরতে ঘুরতে যদি আমি এমন কোনো ওয়েবসাইট পাই যে আদার যে কম্পিটিটর আছে এদেরকে অ্যানালাইসিস করে যে তাদের হচ্ছে ডিএ হচ্ছে 70, 50, 60, আর তাদের যদি রাজি হয়, সো ডেফিনেটলি এই কাছে আমার কোনো তো দরকার নাই, আমি তাদের কাছেই যাব ব্যাকলিংকের জন্য, বা তাদের কাছ থেকে আমি ব্যাকলিংক ক্রিয়েট করব। এখন কথা হচ্ছে একটু কঠিনে যাই, এখন এখন একটু কঠিনে যাই। হ্যাঁ, কঠিনটা হচ্ছে এরকম যে আহ, আপনি এই ওয়েবসাইট থেকে যে ব্যাকলিংক করবেন, ভালো কথা, এই ওয়েবসাইট আপনাকে ব্যাকলিংক দিবে, বা আপনি দেখতেছেন এখান থেকে ব্যাকলিংক করা সম্ভব, যেহেতু আমার কম্পিটিটরকে ব্যাকলিংক দিছে, তো এও ব্যাকলিংক আমাকে দিবে। আমার কাছে প্রশ্ন হচ্ছে এইটা, যে এখানে ধরেন এই ওয়েবসাইট আর সেকেন্ড পজিশনে যে ওয়েবসাইট, দুইজনের কাছ থেকে আমার নেওয়া পসিবল, দুইজনই আমার কম্পিটিটরকে ব্যাকলিংক দিছে, আমি প্রায়োরিটি কাকে দিব? প্রায়োরিটি বেসিক লেভেলে কি চিন্তা হয় আপনার এই দুইজনের মধ্যে? যদি ফার্স্ট প্রায়োরিটি দিতে যাই যে কার কাছ থেকে ব্যাকলিংক নেবেন, আপনি প্রায়োরিটি কাকে দিবেন বলেন তো কেউ একজন? যেমন এইটা এইটা ধরলাম যে দুইজনই আমাকে ব্যাকলিংক দিতে রাজি, আর ফার্স্ট প্রায়োরিটি আমি কাকে দিব? আপনার নলেজে কি বলে কাকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত, যে হ্যাঁ এর কাছ থেকে আগে ব্যাকলিংক নেই? আমি 45 কে দিব। কেন যে দিব? ডু ফলো ইউজ করে না, ব্যাকলিংক এখন ডু ফলোই দিবে, মনে করেন এই ব্যক্তি দুইজনই ডু ফলো দিবে, এখন কাকে বাছাই করবেন? তাহলে ভাই আমরা ডিআর দিয়ে লোয়ার দেখি, স্কোর, ডিআর কে মানে যার লোয়ার বেশি তাকে স্কোর যে দিব। আছে 45 ওনাকে দিব। কেন দিবেন 45 কে? বিকজ ওনাকে কনভিন্স করাটা ইজিয়ার হবে, এবং আমি যদি 45 থেকে একটা ডু লিংক পেয়ে যাই, তখন আমি 49 কে আমি বলতে পারবো যে আমাকে উনিও কিন্তু ব্যাকলিংক দিয়েছেন, সো আমার তখন আরো বেশি স্ট্রং পয়েন্ট থাকবে। দাঁড়ান তো দেখি কথা ব্যক্তিটা কে বলছে। সুব্রত ভাই বলছেন? জি ভাই। আচ্ছা আচ্ছা, মানলাম আপনার লজিকটা, আমি মানলাম। আর কেউ কিছু লজিক দেখাবেন? বলেন, একটু শেয়ার করেন। আর কেউ লজিক দেখাবেন? আমি ডিসিশন এভাবে দিব না। আমার ডিসিশন মতে 49ও হইতে পারে, 45ও হতে পারে। আমি ডিআর কে চিন্তা করে দিব না যে সুব্রত ভাই যেটা বললো যে ওনাকে কনভিন্স করা সহজ, কেন 49 যেটা যার, ওনাকেও কনভিন্স করা সহজ হইতে পারতে পারে। সো আবার এদিকে ডি এর দিকে চিন্তা করলে উনি বেশি, এটা আমার জন্য লাভ। বাট এইটা না, আমরা যেটা করব, এই যে এখানে আমি একটা কথা লিখছি, স্কাই স্ক্র্যাপার। সুব্রত ভাই আইএলটিএস এর স্টুডেন্ট, স্কাই স্ক্র্যাপার মানে যেন কি উঁচা বিল্ডিং না, বলা যেতে পারে তো? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, যাই হোক, স্কাই স্ক্র্যাপার মানে হচ্ছে উঁচা বিল্ডিং। এখন এটা উঁচা বিল্ডিং কেন? এটা হচ্ছে ব্রেইনডিনের একটা ফর্মুলা বা মেথড, অনেক পপুলার একটা মেথড। এটা হচ্ছে আমি যখন একটা ডিসিশনে যাব যে আমি কার, এই যে তাদের কাছে পাইলাম, এদের একটা লিস্ট পাইলাম, অ্যাকচুয়ালি আমার জন্য প্রফিটেবল, বা আমি গুগল আমার কাছ থেকে, আমি যেখান থেকে করব এমন একজনের কাছ থেকে করব যেটার প্রায়োরিটি অপোজিট যে একজন থাকতেছে তার থেকে বেটার হবে। কেমনে? আচ্ছা, আমার কম্পিটিটরকে এই ব্যক্তি ওয়েবসাইট দিছে, আমার কথা হচ্ছে এই ব্যাটারে ওয়েব ব্যাকলিংক দিল কে? এই ব্যক্তি আমার ওয়েবসাইটের কম্পিটিটরকে ব্যাকলিংক দিল, তাহলে এই ব্যক্তিকে ব্যাকলিংক দিল কে? ব্যাপারটা একটু পেইন্টিং এ যাই, একটু ক্লিয়ার হবে, তাহলে দেখেন খেলা জমতেছে আস্তে আস্তে। মনে করেন এটা হচ্ছে এসরাফের যে রিপোর্টের মধ্যে এটা হচ্ছে আমার কম্পিটিটরের ওয়েবসাইট। আমার এই কম্পিটিটরের ওয়েবসাইটটাকে ওই যে আরেকটা যে ওয়েবসাইটটা দেখছি সেই ওয়েবসাইট একটা ব্যাকলিংক দিছে, ডুফলো যেটাই দিছে। আমার কথা হচ্ছে একে ব্যাকলিংক দিল কে, সেটা তো আমার দেখা দরকার। সিমিলার সেকেন্ড নাম্বারে যে ওয়েবসাইটটা বা ব্যাকলিংক দিচ্ছে আমার এই কন্টেন্টকে, আমার এই কম্পিটিটরকে,
2 নাম্বার যে ওয়েবসাইটটাকে আমি অল্টারনেটিভলি ধরছিলাম যে দুজনের কাছ থেকে আমার স্কোপ আছে, আমার এটাও দেখা দরকার একে ব্যাকলিং দিল কে। আচ্ছা ধরে নিলাম যে কথার কথা যে এই ওয়েবসাইট যেটা আছে kifora.kifora.com, এই kifora.com ওয়েবসাইটকে, প্রথম যে ওয়েবসাইটটিকে, এই ওয়েবসাইটটিকে ব্যাকলিং দিছে নরমালি, একটু ফন্টের সাইজটা বড় করি, ধরে নিলাম যে আমার এই ব্যক্তিকে যে ব্যাকলিংটা দিল এ হচ্ছে নর্মাল একটা, ধরেন যে abc.com, ক্যাজুয়ালি এটার মতোই একটা ওয়েবসাইট, ঠিক আছে? কে কিছু বলবেন? ধরে নিলাম যে আমার প্রথম যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটকে এই সাইটের মতোই নর্মাল বলতে কি যে খুব বেশি হাই অথরিটি ওই কোনো ওয়েবসাইট না, অ্যাজ ইউজুয়াল এরকমই কোনো একটা abc.com ওয়েবসাইট তাকে ব্যাকলিং দিছে, পাইছে। আবার সেকেন্ড যিনি 45 নাম্বার যার হচ্ছে ডিএ, উনি একটা ব্যাকলিং পাইছে, সেটা হচ্ছে bbc.com থেকে। তো bbc.com কতটা পপুলার বা উইকিপিডিয়া কতটা পপুলার আমরা জানি। সো ধরে নিলাম সে বিবিসির কোন একটা টপিক থেকে, ওয়েবসাইট পোর্টাল থেকে এই ব্যক্তি ব্যাকলিং পাইছে। এখন আপনি আমাকে বলেন তো মেরুদণ্ডের দিক থেকে কোন ওয়েবসাইটের পেছনটার মধ্যে সাপোর্ট দেওয়ার জন্য স্ট্রং বেশি? bbc.com। এই যে টেকনিকটা করলাম যে আমার কম্পিটিটরকে যে বেটায় ব্যাকলিং দিল তাকে কে ব্যাকলিং দিল সেটা অ্যানালাইসিস করে ডিসিশন নেওয়া যে ঠিক আছে এখন এই ব্যক্তির কাছ থেকে আমি নিতে পারি। কেন? কারণ আমাকে প্রথম যিনি ছিল উনার হতে পারে 49, কিন্তু উনাকে যে ব্যাকলিং দিছে উনার ডিএ 20, উনার ডিএটা abc.com ডিএ হচ্ছে মাত্র 20, আর এনার হতে পারে 45, কিন্তু উনি bbc.com এর কাছ থেকে একটা ব্যাকলিং পেয়েছে যেখানে তার bbc.com এর ডোমেইন অথরিটি হচ্ছে 90-95। পার্থক্যটা হচ্ছে, কেউ জন একটু আনমিউটে আছেন, একটু মিউটে যান। পার্থক্য হচ্ছে অ্যাকচুয়ালি এটা, এই যে টেকনিকটা এটাকে বলা হয় স্কাই স্ক্র্যাপার টেকনিক, যে পেছনেরটা সূত্র টেনে দেখে খুঁজে বের করা যে অ্যাকচুয়ালি কে আমার জন্য প্রফিটেবল। আমি যদি এখন এর কাছ থেকে একটা ডু ফলো ব্যাকলিং নেই, সূত্রটা কিন্তু আমার বিবিসি থেকে টান দিবে। জি বলেন বলেন বলেন। হ্যাঁ, তাহলে আমি কেন ডিরেক্ট bbc.com থেকে ব্যাকলিংটা নিচ্ছি না? আমরা তো যাই নাই, কোশ্চেন আগেই তো চলে আসছেন এখানে, আমি তো যাবো এখানে। আচ্ছা জাহিদ কামরুজ্জামান ভাইয়ের এখান থেকে নয়। আচ্ছা 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 এখন এই হচ্ছে একটা অবস্থা। এখন এই যে আপনার জাহিদ ভাইয়ের কাছে কোশ্চেন আসে, উনি যদি নিতে পারে ডেফিনেটলি তার মানে কোনো না কোনো ওয়ে এখানে আছে যে আমি নিতে পারবো। আমার জন্য এখন অ্যাডভান্টেজটা কই খাটাচ্ছি দেখেন, স্কাইস্ক্র্যাপারের মজাটা হচ্ছে এখানে। আমার কম্পিটিটরকে যিনি ব্যাকলিং দিল তিনি যদি বিবিসি থেকে নিতে পারে সেম টপিকের উপরে, দ্যাট মিনস কোনো না কোনো একটা ওয়ে তো ডেফিনেটলি আছে যেটা আপনাকে খুঁজে বের করতে হবে যে কিভাবে নেওয়া যেতে পারে। ওই ফর্মুলা ইউজ করে আপনি বিবিসির কাছ থেকেও নেবেন, আপনি এই ব্যাটার কাছ থেকেও নেবেন, আলটিমেট রেজাল্ট আপনি দুই দিক থেকে পাচ্ছেন। আপনার করা, আমি সহজ কথায় বলে দেই আজকে, আপনি ধরেন 100টা প্রোফাইল ব্যাকলিং করবেন, আমি একটা গেস্ট পোস্ট করব, আপনার ওই 100টা প্রোফাইল ব্যাকলিংকে সমান আমার একটা গেস্ট পোস্টিং হবে। সো গুগল এখন কোয়ালিটি দেখে না, সরি কোয়ান্টিটি দেখে না, কোয়ালিটি দেখে। হ্যাঁ, সো কোয়ালিটি সম্পূর্ণ ব্যাকলিং ক্রিয়েট করতে হবে। এমন অনেক ওয়েবসাইট আছে যেন তেন ওয়েবসাইট নতুন নতুন উৎপন্ন হচ্ছে, আপনি সেখান থেকে একটা নিয়ে আসে ধরায় দিলেন, নো। ট্রাস্ট করে গুগল নিজে, গুগল আগে থেকে গুগলের কাছে নিজের একটা ব্র্যান্ড ক্রিয়েট করে রাখছে। এমন ওয়েবসাইট থেকে আপনি একটা ব্যাকলিং ক্রিয়েট করেন, আপনার ওই 100টা প্রোফাইল ব্যাকলিংকের সমান আপনাকে রেজাল্ট দিবে আপনার কন্টেন্টের জন্য, জাস্ট একটা ব্যাকলিংক। সো কোয়ালিটি আপনাকে এনশিওর করতে হবে ব্যাকলিংকের। এখন একটা সময় ছিল 2014, 15, 13-এ যে ব্যাকলিংক যত বেশি করতে পারবেন আপনার সাইটের জন্য, আপনার সাইট তত বেশি ফার্স্ট র্যাঙ্ক করবে। তখনকার এসইও মানেই হচ্ছে ব্যাকলিং করা, বাট এখন আর সেটা না। এখন কোয়ালিটি দেখান আর অন পেজে খুব বেশি মনোযোগ দেন। তো এই গেল আমার হচ্ছে কম্পিটিটরের থ্রুতে করা। আর এরপরে মোটামুটি এগুলো হচ্ছে জানা শোনার মধ্যে যে হ্যাঁ এইগুলো মেথড, এগুলো মেথড আমরা করতে পারি।
এখন চলেন ব্লক কমেন্টিং করব, কিভাবে করব। কোন একটা ওয়েবসাইটে যাই, লাইক দ্যাট আমি এই ওয়েবসাইটটার মধ্যেই এই কন্টেন্ট যেটা এখানে একটা আছে, এই যে কন্টেন্টটা পড়তে আসছি, এই কন্টেন্টের মধ্যে একদম নিচের দিকে যদি চলে যাই, এই যে নিচের দিকে দেখেন আসছি, ঠিক আছে। এইখানে আমরা কমেন্ট করে যাব, কিন্তু এখন কথা আছে, এই কমেন্ট করলেই হবে না, এই কমেন্ট অ্যাপ্রুভ করাইতে হবে। অ্যাপ্রুভ কে করবে? এই ওয়েবসাইটের ওনার করবে। এই ওয়েবসাইটের ওনার আপনি কমেন্ট করবেন আর সে অ্যাপ্রুভ কেনই করবে? কথা হচ্ছে এটা, তাকে দিয়ে করানোর ট্রিক্স আপনাকে জানতে হবে। আপনি যে কোনো কমেন্ট করতে পারেন, বাট সেটা সে কেন করবে? আর যতক্ষণ পর্যন্ত কমেন্ট করছেন, যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি কমেন্টটা অ্যাপ্রুভ না করবে, ততক্ষণ পর্যন্ত আপনি যেখানে ওয়েবসাইট দিয়ে দেবেন, লিঙ্ক দিবেন, এই ওয়েবসাইটের এগেনস্টে কোনো ব্যাকলিঙ্কের জুস পাসই করবে না। সো কমেন্ট করানোর জন্য কমেন্ট ব্যাকলিঙ্কের সব থেকে ট্রিক্সটা হচ্ছে এইটা, যে এই ব্যক্তির ওয়েবসাইট নামে ধুয়ে ফেলেন সব, 2-4টা কন্টেন্ট দেখেন। সব থেকে বড় ট্রিক্স হচ্ছে এইটা। এখানে এর কাছ থেকে আমি একটা লিঙ্ক নিব কমেন্ট থ্রুতে, এই জন্য আগে একে একটা লিঙ্ক দিব। বাট কেমনে দিব দেখেন, মানে কইয়ের তেলে কই ভাজা যদি বলি, যে এই যেন দিতে আপনাকে অ্যাপ্রুভ করতে যেন বাধ্য হয়। যেমন এই যে ধরেন তার ওয়েবসাইট থেকেই, যেমন আমি এই ওয়েবসাইটে করতেছি, এই ওয়েবসাইটে তারই ওয়েবসাইটের কোনো একটা কন্টেন্ট ওপেন করি, আচ্ছা, বা আমি দুইটা মেথড বলি আর কি। এই কন্টেন্টটা নিয়ে এখানে একটা পোস্ট করে দেন। কি পোস্ট? ধরেন যে আমি তো তোমার এই কন্টেন্টটা পড়লাম, যার টাইটেল ছিল এরকম, তো এটা তো তুমি এই ইস্যুগুলোকে ডিসকাস করার চেষ্টা করছো। আমি ঠিক আছে, ইস্যুগুলো ঠিক আছে, বাট এখানে এই জিনিসগুলো একটু মডিফাই করলে বেটার হইতো। তাকে একটা অ্যাডভাইস দেন, অথবা তাকে বলেন যে এইরকম নিয়ে, যেমন আমি কি জুসার মেশিন, বেস্ট জুসার মেশিন। এখন আপনি তাকে একটা কোয়েশ্চেন ছেড়ে দেন, আপনি কমেন্ট করার সময় তাকে একটা কোয়েশ্চেন ছেড়ে দিয়ে আসেন, যে আচ্ছা ভালো কথা, এটা আপনি যেটা লিখলেন জুসার মেশিন নিয়ে, তো বেস্ট জুসার মেশিন, আচ্ছা আপনি কি এমন কোনো কন্টেন্ট করতে পারেন না যে যেখানে হচ্ছে বেস্ট জুসার মেশিন একটা নির্দিষ্ট মিনিমাম প্রাইসের মধ্যে পাওয়া যেতে পারে? অথবা যে পোস্টের মধ্যে আমরা কমেন্ট করতেছি, ওই পোস্টটা একটু ভালো করে একটু দেখেন, তার কি বিষয়ে লিখছে, এত বড় দরকার নাই, জাস্ট একটু দেখেন। সে টপ বেস্ট জুসার বলছে, যেটা অরেঞ্জের জন্য 2021 এর মধ্যে। আপনি তাকে এখানে এটার এগেনস্টে একটা কোয়েশ্চেন থ্রো করে দেন। কোয়েশ্চেন থ্রো করার মানে হচ্ছে তার আপনার ওই কোয়েশ্চেন্সের রিপ্লাই দেওয়ার জন্য তাকে এটা অ্যাপ্রুভ করাই লাগবে, তাকে ফোর্স করতে হবে অ্যাপ্রুভ করার জন্য, বা সেটা টেকনিক্যালি। তাকে কোয়েশ্চেন ছেড়ে দেন আপনি, যে এইটার জন্য এগেনস্টে আপনি একটা কোয়েশ্চেন ছাড়েন, সেটার জন্য ওই কোয়েশ্চেনের অ্যান্সার দিতে তাই সে বাধ্য হয়, এবং সেটার জন্য সে হচ্ছে এটাকে অ্যাপ্রুভ করে। এবং সেটার জন্য যে সবাই আপনার এটা অ্যাপ্রুভ সাথে সাথে করবে নিবে এমন না, তবে প্রায় 95%ই এইটা থেকে মানে অ্যাপ্রুভ হয়ে যায়। বাট আপনি যদি নর্মালি এরকম কিছু একটা লিখে আসেন, যেমন আমি এখানে কমেন্টের মধ্যে আসি, আবার একটু প্র্যাকটিক্যালি যাই, সেটা হচ্ছে যে এখানে জাস্ট লিখলেন যে হ্যালো, আই রিড ইউর পোস্ট, it was very nice, or it was very authentic, whatever লিখেন, আই এম ইউর রেগুলার রিডার। এই যে এই টাইপের কথাবার্তা লিখে দিবেন, কথাবার্তা লিখে এখানে ছেড়ে দিবেন। এই টাইপের কথাবার্তা লিখলে না অ্যাকচুয়ালি কেউ আর এখন একসেপ্ট করতে চায় না, ব্লগ কমেন্টগুলোকে অ্যাপ্রুভ করতে চায় না, বরং তাকে সমসাময়িক এই যে তিনি কথাগুলো বলছে একটু দেখেন কি বলছে, এখান থেকে কোনো একটা কোয়েশ্চেন থ্রো করে দেন। যেমন আপনি সেখানে বলছে যে ডায়াবেটিসের জন্য অরেঞ্জ ড্রিঙ্ক জুস করার জন্য কিনা, করতে পারবে কিনা, যেমন এখানে সে বলছে, ঠিক আছে। তো এখন আপনি দরকার হইলে এখান থেকে আরেকটু এখান থেকে বাড়তি কিছু ইস্যু নিয়ে দেন, যে তাদের ইনসুলিনের জন্য তো কিছু বলেন নাই, সেটার জন্য কি করা উচিত হতে পারে, তাদের বলেই দেন যে এরকম যে হ্যাঁ আমি আপনার কথাটা পড়ছি, তো আপনি ডায়াবেটিস নিয়ে কথা বলছেন, তো আমার একজন পরিচিত আছে যার কিনা এরকম, তো তার জন্য অ্যাকচুয়ালি কতটুকু হচ্ছে কি বলে মিষ্টির দিকে কতটুকু কি দেখতে হইতে পারে, বা এর সাথে অন্য কোনো কেমিক্যাল মিক্স করা যেতে পারে কিনা, সেটা ইয়েস অর নো রিপ্লাই দেওয়ার জন্য হইলেও অ্যাটলিস্ট আপনার এটাকে একসেপ্ট করবে। দ্যাটস ইট, আর কিছু না। এখন করবো কেমনে কমেন্ট? লিখলেন, কমেন্ট লেখেন, লেখার পর আপনার নেম এসেনশিয়াল দেন, এসেনশিয়াল আপনার নাম দেওয়ার পর আপনি একটা আপনার ইমেলটা দেন,
এখানে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইট দিবেন। ওয়েবসাইট বলতে আপনি আপনার যে কন্টেন্টের জন্য বা যে পোস্টের জন্য বা যে পেজের জন্য লিঙ্ক নেবেন সেটাকে এখানে দিয়ে দেন। ওয়েবসাইটের মধ্যে কোথায় গেল, এখানে দিয়ে দেন। ওয়েবসাইটের মধ্যে জাস্ট আপনি আপনার ওয়েবসাইটটিকে দিয়ে দেন, দিয়ে পোস্ট কমেন্টে ক্লিক করেন। পোস্ট কমেন্টে যদি আমি ক্লিক করি, আমার কন্টেন্টটা কিন্তু লোড হয়ে আসছে, দেখেন কন্টেন্ট লোড হয়ে আসছে, এই যে এখানে করছি, বাট এখানে লেখা আছে ইওর কমেন্ট ইজ এ ওয়েটিং মডারেশন। এখন কথা হচ্ছে আপনি প্রতিদিন এরকম 100টা কমেন্ট করবেন, 100টা কমেন্ট 100টা ওয়েবসাইট আপনার কাছে মনে রাখা সম্ভব না। আপনি আবার একটু এখন আসেন, এটাকে নোট বা স্টোরেজ কেমনে করব। সো এটা যখন অ্যাপ্রুভ করবে মডারেটর বা অ্যাডমিন, তখন এটা এখানে এইভাবে ডিরেক্টলি শো হবে, ঠিক আছে, নিচে। সো এইখানে দেখেন একটু সবার দিকে শেষের দিকে রিভিউজের পরে যে এই রিভিউজের পরে দেখেন আনঅ্যাপ্রুভড কথাটা লেখা আছে। এই আনঅ্যাপ্রুভড কথাটা লিঙ্ক সহ যে পুরো লিঙ্ক যেটা আছে, এই লিঙ্কটাকে কপি করে আমরা আমাদের এক্সেল শিটের মধ্যে এটাকে স্টোরেজ করে রাখবো। সেটা এখন আপনি ড্রাইভে করেন আর এবার ইন্টারনালি ফিজিক্যাল আপনার ডিভাইসে করেন। সাজানোর ব্যাপারটা আই থিঙ্কস আপনারা জানেন। লাইক দ্যাট, ধরেন আপনি কি বিষয়ে কাজ করতেছেন এটাকে হচ্ছে এখান থেকে মার্জ করে নেন, সেলকে ফরম্যাট করে নেন, মার্জ করে নিয়ে আপনি আপনার মতো যেভাবে ডেকোরেশন করা দরকার হতে পারে ওইভাবে ডেকোরেশন করে তারপর হচ্ছে লিঙ্কগুলোকে সাবমিট করে। লাইক দ্যাট এখানে আপনার ইউআরএল আর আপনার প্রোডাক্টের নাম বা কোন ওয়েবসাইট থেকে করছেন, যেমন আমরা যদি এইখানের কথা বলি যে আমরা মূল মাস্টার ওয়েবসাইট ছিল এটা, যে ওয়েবসাইট থেকে ওয়েবসাইটের মধ্যে হচ্ছে ব্লক কমেন্টিং করছে। এখন ব্লক কমেন্টিং যে করলাম কার জন্য করলাম, ধরলাম যে হেল্পলাইনের আমার এই কন্টেন্টের জন্য করলাম, সেই কন্টেন্টের জন্য এখনো তো অ্যাপ্রুভ হয় না, সেই আনঅ্যাপ্রুভের সেই ইউআরএলটা কি, আনঅ্যাপ্রুভের ইউআরএল হচ্ছে এইটা। এটা যেন পরবর্তীতে অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা তো আপনার দেখতে হবে, অ্যাপ্রুভ লিঙ্ক তো দিতে হবে ক্লায়েন্টকে। সো একটা সময় পরে এসে দেখা যাবে এই লিঙ্ক দিয়েই যে এটা আনঅ্যাপ্রুভের যে লিঙ্কটা আছে এই লিঙ্ক থ্রুতেই যখন আবার এন্ট্রি নিব, যদি অ্যাপ্রুভ হয়ে যায় এখানে আনঅ্যাপ্রুভটা উঠে যাবে। আচ্ছা কোথায় গেল এক্সেল শিটটা, লাইক দ্যাট আমি কি করে দিই, লাইক দ্যাট যদি এটা আমি বলি যে ব্লক কমেন্ট করছি, ফাইন। তো এখানে ধরে নিলাম যে আমার ইউআরএল কিসের ইউআরএল, ব্লক কমেন্ট ইউআরএল বা কমেন্ট ইউআরএল, ঠিক আছে, কমেন্ট ইউআরএল। এখানে হচ্ছে আমার লিখবো হচ্ছে কমেন্ট ওয়েবসাইট, এরপরে হবে হচ্ছে আমাদের যে মাস্টার ওয়েবসাইট ছিল সেটা হচ্ছে মাস্টার ওয়েবসাইট আর মেইন ওয়েবসাইট। আমরা এটাকে একটু যদি বড় করে দেই, এখন কমেন্ট ইউআরএল এর মধ্যে হচ্ছে যেটা আমি আমার মতো করে সাজাচ্ছি, আপনি যদি এর থেকে বেটার নেন সেক্ষেত্রে নিতে পারেন। যেমন আমাদের কমেন্ট ইউআরএল হচ্ছে এইটা, একটা হচ্ছে ইউআরএল আর ওয়েবসাইট এক জিনিস না, আমি এই কথাটা বারবার বলি। এই হচ্ছে আমার নিলাম, আর ওয়েবসাইট হচ্ছে যে ওয়েবসাইটে আমি কমেন্টটা করছি সেই ওয়েবসাইটটা, যেমন juiceprints.com বা juicerprints.com, এখান থেকে কমেন্ট ওয়েবসাইটের মধ্যে আমরা এন্ট্রি দিয়ে দিই। আর মেন ওয়েবসাইট ধরেন কার জন্য করছি, সাপোজ অ্যাজ আমি এই হেল্পলাইনের এই কন্টেন্ট যেটা আছে আমাদের এই কন্টেন্টের জন্য হচ্ছে আমরা কমেন্ট করছি, সো আমরা এখান থেকে দিয়ে দিলাম। এইভাবে মোটামুটি ক্লায়েন্টের জন্য রিপোর্টটা ক্রিয়েট করে ফেলবেন, একটা একটা করে ব্লক কমেন্টিং এর জন্য করেন বা হোয়াটএভার যেটার জন্যই করেন, যেন ক্লায়েন্টের বুঝতে সুবিধা হয় যে অ্যাকচুয়ালি কোন লিঙ্কে করছেন, সেটা মেন ওয়েবসাইট কি, আর আপনার কোন ইয়ের জন্য করছেন, কোন কন্টেন্ট মাস্টার ওয়েবসাইটে কোন কন্টেন্টের জন্য অ্যাকচুয়ালি এখান থেকে হচ্ছে লিঙ্ক নিয়ে করছেন, ঠিক আছে, শেষ, আর কিছু না। এইভাবে করে দেন, সেলগুলোকে দরকার হলে আপনার মতো কালার করে দেন, আপনার মতো করে ডেফিনেট দেন, এরপর একটা একটা করে লিস্টিং এখানে সাবমিট করতে থাকেন। এখন একটা ব্যাপার হচ্ছে যে এরকম
আমার এখানে এই ওয়েবসাইট বলেন, এই ওয়েবসাইটে এখানে কমেন্ট করার জন্য আলাদা বক্স করা আছে, রাইট? আমার এখানে কমেন্ট করার জন্য জায়গা, আমার ওয়েবসাইট দেওয়ার জন্য বক্স করা আছে। দেখি এই ওয়েবসাইটটা একটু, এই কন্টেন্টটা, ওয়েবসাইটের কি অবস্থা, কমেন্ট করার যায় কিনা। এদের কমেন্টের অপশন নাই, নাই। দেখি তারপরে নিচের দিকে আরেকটু দেখি, আছে তো কন্টেন্ট আরো অনেক। অ্যাডভার্টাইজমেন্ট, রিড মোর, না এরা কমেন্টিং এর অপশন মেবি উইথড্র করে রাখছে, আই থিংক সো। আচ্ছা, এরকম ম্যাক্সিমাম সাইট পাবো যেটা হচ্ছে এরকম বক্স করা থাকে, কিন্তু লাইক দ্যাট আমি যদি বলি যে ব্লগস্পটের সাইটগুলো আমরা পাই, ঠিক আছে? সো ধরেন ব্লগস্পটের সাইটগুলোর মধ্যে হচ্ছে আমরা হচ্ছে এখানে মোটামুটি যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখান থেকে আমরা কমেন্ট করতে পারি কোনো একটা কন্টেন্টের মধ্যে। সাপোজ আমি এই রিং এর যে কন্টেন্টটা আছে, উইমেন সার্কেল সিজেট, এই পোস্টের মধ্যে আমি একটা কন্টেন্টের মধ্যে হচ্ছে এই কন্টেন্টের মধ্যে পোস্ট করব সাপোজ। সো আমি যদি একদম একটু নিচের দিকে আসি, এখন এখানে কিন্তু কমেন্ট করার আর অপশন ওইরকম এটার মতো না, এটার মতো না যেখানে আমি আলাদা করে ওয়েবসাইট দিতে পারতেছি, এখানে অপশনটা নাই। বাট আপনার ক্লায়েন্ট বললো যে আমার ব্লগ স্পট সাইট থেকে ব্লগ কমেন্টিং লাগবে, অথবা অথবা আপনি যেহেতু ব্লগ কমেন্টিং, আপনি কয়েকটা ব্লগ কমেন্ট সাইট বের করলেন রিলেভেন্স, ওইগুলো থেকে হচ্ছে ট্রাই করলেন যে এখানে করার, বাট আপনি এখানে তো লিঙ্ক দিতে হবে। তো আপনি আপনার মতো কন্টেন্ট লিখবেন, ভালো কথা, কন্টেন্ট লিখে পোস্ট করলে পাবলিশ হয়ে যাবে, সমস্যা নাই। আমার তো লিঙ্ক দিতে হবে, যে লিঙ্ক থ্রুতে আমি আমার কন্টেন্টের জন্য ব্যাকলিঙ্ক পাবো অ্যাজ অ্যাঙ্কর টেক্সট হিসাবে। এটার জন্য আমরা হচ্ছে HTML এর যে হাইপার টেক্সট যে লিঙ্ক থাকে সেটাকে ইউজ করতে পারি। হাইপার লিঙ্কটাকে আমরা ইউজ করতে পারি। যদি এই কোডগুলো আমার মনে থাকে না, আমি একটু কপি করে রাখি। সব কোড যেগুলো পাওয়া যায় সচরাচর সেগুলোকে মনে রাখার কোনো দরকার দেখি না। কোথায় গেল? এখান থেকে পুরোটা ট্যাগটা দেখি। আচ্ছা, এই ইউআরএলটা হচ্ছে আমরা নিলাম, নর্মালি একটা নোটপ্যাডে বানাই, তারপর আমরা এখানে দেখাচ্ছি। সাপোজ আমি লিখতেছি এরকম যে দিস ইজ দ্য বেস্ট কন্টেন্ট I ever seen. You can also check our weight loss tips article. এই কন্টেন্টের মধ্যে আমি চাচ্ছি এটাকে এভাবেই আপাতত দিব, এটা আপনার মতো করে সাজাবেন, আমি জাস্ট একটা ডেমো দেখাইলাম। সো আমি চাচ্ছি যে এখানে এটা যদি পোস্ট করি, এই যে ওয়েট লস টিপস নামে যে কিওয়ার্ডটা আছে এইটার মধ্যেই হচ্ছে আমি আমার এই কন্টেন্টটাকে বা হেল্থলাইনের যে এটা আছে এটাকে হচ্ছে অ্যাঙ্কর টেক্সট হিসাবে ইউজ করবো এবং অ্যাঙ্কর টেক্সট হিসাবে থাকবে। তো এটার জন্য যেটা করব সেটা হচ্ছে আমরা এই কোডটাকে হচ্ছে ইউজ করতে পারি, হাইপার লিঙ্কের যে কোডটা ছিল আমাদের এটাকে ইউজ করতে পারি। এটা কি? এটা হচ্ছে আমি এখানে মূলত আমি কোনটার মধ্যে অ্যাঙ্কর টেক্সট হিসেবে লিঙ্ক ইউজ করতে চাই,
ওয়েট লস টিপস, যেটাকে আমরা চাই এটাকে জাস্ট নিয়ে আসি, কপি করে নিয়ে এসে লিঙ্ক টেক্সটের জায়গাতে আমরা এই টেক্সটটা দিয়ে দিব, যে কোন টেক্সটের মধ্যে লিঙ্কটাকে শো করানো হবে সেই টেক্সটটা দিলাম। দেওয়ার পর কোন লিঙ্কের মধ্যে যাবে এই লিঙ্কটাকে নিয়ে ইউআরএল সেকশনের মধ্যে, কোলন কিন্তু থাকবে, ইউআরএল সেকশনের মধ্যে আমরা এটাকে বসায় দিব। বসায় দিয়ে পুরো কোডটাকে নিলাম, নিয়ে এই কোডটা কোথায় যাবে, ওয়েট লস টিপস আওয়ার ওয়েট লস টিপস আর্টিকেল এভাবেই থাকবে, যেহেতু ওয়েট লস টিপসের জায়গার মধ্যে পুরোটাকে ধরলাম, ধরে এখানে বসায় দিলাম। ব্যাপারটা কি ঘটলো একটু দেখেন তাইলে। এখন যেটা ঘটলো সেটা হচ্ছে দিস ইজ দ্য বেস্ট কন্টেন্ট আই এভার সিন, ইউ অলসো চেক আওয়ার ওয়েট লস টিপস আর্টিকেল। বাড়তি যেটা অ্যাড হইলো সেটা হচ্ছে এই ওয়েট লস টিপসে একটা অ্যাঙ্কর টেক্সট হিসেবে হচ্ছে ট্রান্সফার হইলো, এবং অ্যাঙ্কর টেক্সটের মধ্যে যে লিঙ্কটা অ্যাড করা দরকার ছিল সেটা আমরা এখানে এই যে লিঙ্কটাকে অ্যাড করছি। এই পুরোটাকে কপি করেন, কপি করে নিয়ে আমরা হচ্ছে এখানে পেস্ট করি অ্যান্ড পাবলিশ করি। একটু নিচের দিকে আসি। এখন দেখেন এখানে যখন পাবলিশ করলাম এই ওয়েট লস টিপস, এখানে দেখেন অ্যাঙ্কর টেক্সট হয়ে গেছে। এখন দেখেন এখানে কাটছো, তারপর আমি যেখানে ক্লিক করি তার মানে এই healthline.com এখান থেকে একটা এই সাইট থেকে একটা নো ফলো ব্যাকলিঙ্ক পাইলো। এটা হচ্ছে দুইটা পদ্ধতিতেই হচ্ছে কমেন্টিং করার ইস্যু আর কি, যে আপনি চাইলে এখান থেকেও করতে পারেন এইভাবে ওয়েবসাইট দিয়ে, আর যদি না পান অপশন সেক্ষেত্রে আমরা এইভাবে টেক্সট ইউজ করে করতে পারি, এভাবে হাইপার লিঙ্ক ইউজ করে টেক্সট। কোনো কোয়েশ্চেন্স? ভাই মেইন ওয়েবসাইটটা আর কি ওই যে বললেন যে ওটা একটু ক্লিয়ার হয়নি। মেইন ওয়েবসাইটটা দাঁড়ান, এটা এটা এখানে রিপোর্টে ওই যে হ্যাঁ ওই যে এক্সেল শিটে, হ্যাঁ এই যে মেইন মেইন ওয়েবসাইটটা। ওয়েবসাইটটা বলতে হচ্ছে আমরা কোন ওয়েবসাইটের হয়ে ব্যাকলিংকের কাজ করতেছি। আমি জুসার প্রিন্সে ব্যাকলিংক বানাইছি, জুসার প্রিন্সের কোন কন্টেন্টে ব্যাকলিংক বানাইছি সেটা দিলাম, যেখানে যে কন্টেন্টের মধ্যে আমি কমেন্ট করে আসছি, বাট কমেন্টটা কার জন্য করছি, এই ওয়েবসাইটের জন্য করছি। বুঝছেন নাই এখনো? না ভাই আচ্ছা, একটু টাইম দেন আমাকে, বোঝাচ্ছি। এটা আপনার ওয়েবসাইট যেটার জন্য কাজ করা দরকার, আচ্ছা, বা এটা ধরেন আপনার প্রোডাক্ট যেটাকে একটু পলিশ করার জন্য কোনো একটা ফ্যাক্টরিতে পাঠাবেন। ফ্যাক্টরিতে যে পাঠাবেন, আচ্ছা, এটা হচ্ছে আপনার সেই ফ্যাক্টরি, যে ফ্যাক্টরিতে পাঠাইলেন আপনি এটাকে। ফ্যাক্টরিতে অনেকগুলা কম্পার্টমেন্ট থাকতে পারে, অনেকগুলা সেকশন থাকতে পারে। মেন ফ্যাক্টরি হচ্ছে এটা। তো ধরলাম আপনার এই প্রোডাক্টটাকে পালিশ করার জন্য যে সেকশনটা, এই সেকশনটা হচ্ছে এই সেকশন, এটা হচ্ছে সেই সেকশনটা, যেই সেকশনের মধ্যে আপনার এটাকে পালিশ করা হবে। এখন আপনি কি করতেছেন, আপনি যখন এই প্রোডাক্টটাকে এই কোম্পানিতে পাঠাইলেন পলিশ করার জন্য, আপনি কিভাবে নোট করতেছেন? আপনি নোট করতেছেন এইভাবে, একটু বুঝেন, যে আমি abc.com ওয়েবসাইটের কাছে আমি আমার প্রোডাক্টটাকে পাঠাইলাম। আমার এই প্রোডাক্টটা abc.com এর মনে করেন যে abc.com এর বি সেকশনে পলিশ করা হবে। বাট আমার যে প্রোডাক্টটা abc.com এ পাঠাইলাম, যেটা কিনা বি সেকশনে পলিশ করা হবে, এই প্রোডাক্টটার নাম কি? আমার প্রোডাক্টটার নাম হচ্ছে xyz.com। xyz কে পাঠাইছি কার কাছে? xyz কে পাঠাইছি abc.com নামক একটা কোম্পানির কাছে, এবং ওই কোম্পানির abc.com/b নামক কম্পার্টমেন্টে বা সেকশনে এটাকে পলিশ করা হবে। এতটুকু বুঝছেন? জি ভাইয়া। এই কাজটাই সিমিলার এইখানে করছি,
যে আমরা এই সাইটের জন্য বা এই ইউআরএলটার জন্য আমার ব্যাকলিঙ্ক করতে হবে। ব্যাকলিঙ্কটা করছি কোথায়? এই ওয়েবসাইটের মধ্যে করছি, জুসার প্রিন্স নামক ওয়েবসাইটের মধ্যে করছি ব্যাকলিঙ্ক। জুসার প্রিন্সের কোথায় করছি? জুসার প্রিন্সের একটা কন্টেন্ট আছে যেখানে কিনা বেস্ট জুসার অরেঞ্জ নিয়ে কথা বলা হয়েছে। এই এই যে কন্টেন্ট বা আর্টিকেল, এই আর্টিকেলের মধ্যে গিয়ে কমেন্ট করে আসছি। কার জন্যে? আমার এইটার জন্য, যেটাকে আমি মেইন প্রোডাক্ট বা মেইন ওয়েবসাইট ধরে রাখছি, যে হ্যাঁ এই আমার মেইন ওয়েবসাইটের এই ইউআরএলটার জন্যে জুসার প্রিন্স নামক কোনো একটা ওয়েবসাইটের এই একটা কন্টেন্টের মধ্যে কমেন্ট করছি। কার জন্যে? এই লিঙ্কটার জন্যে, বা এটাকে একটা ব্যাকলিঙ্ক পাওয়ার জন্যে। জি ভাই, ক্লিয়ার ভাই। আচ্ছা আচ্ছা, গেল। এই হচ্ছে আপনাদের মোটামুটি অবস্থা ব্লগ কমেন্টিং এর দিকে। আজকে আর আমি আগাবো না, গলার অবস্থা এমনি খারাপ। বাকি কালকে যে নেক্সট ক্লাসটা আমি নিব, ওই ক্লাসটার মধ্যে হচ্ছে টোটাল যতগুলো টপিক আছে আজকের যেগুলো বাদ গেছে আর যেগুলো এখানে ব্যাকডেটেড, এগুলো আমি কিন্তু ডিলিট করে নতুন কিছু দেওয়ার চেষ্টা করব। কালকে একটা মানে নেক্সট একটাই লাস্ট ক্লাস পাবো আমি আপনাদের আজকে, এবং শোভন হচ্ছে আমার যাই হোক, একটা পরে বলি। এখান থেকে হচ্ছে লাস্ট যতগুলো বাকি আছে সেগুলোকে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে টোটাল 2 ঘন্টা শুধুমাত্র কীভাবে যতগুলো মেথড আছে সেগুলো আমরা শেষ করব, ঠিক আছে? মেথডের আজকে আর দেখলাম না, এতটুকু জাস্ট একটু দেখে রাখেন বা ভিডিওটুকু দেখেন, অ্যাসাইনমেন্ট হিসেবে এখানে কিছু দিলাম না, ঠিক আছে? তো অফিসিয়ালি ভিডিওটা ক্লোজ করতেছি।